ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ভাই বোন, আজকে আমি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্র রায় মার্টিনের যে প্রথম সামেটিভ আমাদের হবে, প্রথম সামেটিভের একদম প্রথমেই যে প্রশ্নটা তোমাদের দিয়ে দেওয়া আছে সেটা হলো মধ্যশিক্ষা পর্ষদের প্রদত্ত নমুনা প্রশ্নপত্র ক্লাস 9-এর। এইটা আজকে আমি তোমাদের করিয়ে দেবো। এখন থেকে প্রতিদিন তোমরা রায় মার্টিনের সমাধানটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আমাদের সঙ্গে তোমরাও পড়তে থাকো এবং শিখতে থাকো। তো চলো শুরু করা যাক। চলো, প্রতিদিনের মতন আজকেও আমি প্রথমে একটা নীতি কথা শিখে নিই তোমাদের সঙ্গে। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সঙ্গে। এই কথাটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যে আমাদের প্রয়োজনীয় কর্ম অবশ্যই আমাদের সম্পাদন করতে হবে, কিন্তু নিজের মনের মধ্যে কোনো অহংকার, কোনো লালসা, কোনো প্রবৃত্তি নিয়ে সেই কাজটা করবে না। সবসময় যেন ভালোবাসা, সহানুভূতি এবং নম্রতার সঙ্গেই সেই কাজটা কিন্তু করবে। দেখবে জীবনের সাকসেস অবশ্যই তোমরা হবে। চলো আর বেশি কথা না বলে আমরা শুরু করব আজকের পড়া। আজকের পড়া কি? রায় মার্টিনের প্রথম যে স্কুলটা আছে, প্রথম পরীক্ষার সেই স্কুলটা আমি তোমাদের সমাধান করে দেব। ওকে, দেখো প্রথম বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি প্রশ্ন আছে এখানে, 1 মার্ক করে। বলেছে এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা, যেখানে এক্স এর থেকে ওয়াই বড় আর ওয়াই এর থেকে জেড বড়, তাহলে নিচের কোনটি সঠিক হবে? একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, এক্স এর থেকে ওয়াই বড়, এটাই তো বলে দেওয়া আছে। আবার বলে দেওয়া আছে ওয়াই এর থেকে জেড বড়। কেমন? একটা উদাহরণ দিই, মনে করো 2 এর থেকে 3 বড়, আবার 3 এর থেকে 5 বড়, তাহলে আমরা বলতেই পারি 2 এর থেকে 5 বড়। তাহলে এই জায়গায় জিনিসটা ফলো করো তো, এই যে 2 এর থেকে 3 বড়, 3 এর থেকে 5 বড়, তাহলে বলা যায় 2 এর থেকে 5 বড়। অর্থাৎ এই তিনটি থেকে সিদ্ধান্ত কি আমরা এটা নিতে পারি যে এক্স এর থেকে অবশ্যই জেড বড় হবে। তাহলে এই জায়গায় কোনটা আছে? বি দাগ। বি দাগ হবে কারেক্ট অ্যান্সার। আবার বুঝো, বলেছে এক্স এর থেকে ওয়াই বড়, এই যে এক্স এর থেকে ওয়াই বড়। আবার ওয়াই এর থেকে জেড বড়, ওয়াই এর থেকে জেড বড়, এই যে ওয়াই এর থেকে জেড বড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যার থেকে শেষ সংখ্যা অবশ্যই বড় হয়, তাহলে এক্স এর থেকে জেড অবশ্যই কিন্তু বড় হবে। এক দাগের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা বি দাগ হবে অ্যান্সার এখানে। চলো সামনের দিকে এগোবো তাহলে আমরা। দেখো 2 দাগের অঙ্কটিতে কি আছে? 2 দাগের অঙ্কটিতে বলেছে 64 to the power 1/6 এটার ভ্যালু কত হবে? দেখো সূচক চ্যাপ্টারটা যখন আমি তোমাদের পড়াই তখন ডিটেলসে এগুলো আলোচনা করেছিলাম। যে সমস্ত ভাই বোন এখনো ওই ভিডিওগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে চলে যাবে, দেখবে ওখানে ক্লাস 9-এর সমস্ত সমাধান নামে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে। ওর মধ্যে তোমার ক্লাস 9-এর মোটামুটি সব থিওরি এবং তোমার বইতে যত অঙ্ক আছে সেগুলোও করে দেওয়া আছে। চলো এবার এই অঙ্কটা আমি করি। প্রথম 64-কে আমি এখানে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 32। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে দেখো তো 64 মানে কতগুলো 2? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে 64 মানে কি আমরা লিখতে পারি যে 6 খানা 2? লিখতে পারি তো? তাহলে 64-কে লিখলাম 2 এর মাথায় 6, তার মাথায় রয়েছে 1/6, তাই এখানে 1/6 গুণ করলাম আমরা। 6 6 কেটে গেল, তাহলে এখানে পড়ে রয়েছে অনলি 2। তাহলে এই ক্ষেত্রে রাইট অ্যান্সার কত হবে? 2। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো সামনের দিকে এগোবো তাহলে আমরা। দেখো 3 দাগে বলেছে নিচের প্রদত্ত সমীকরণগুলির কোনটির, এই বানানটা একটু ভুল হয়ে গেছে আমার লিখতে, এটা হবে কোনটির। কোনটির, ওকে, কোনটির সমাধান 1,0। খুবই ভালো অঙ্ক এটা। দেখো এই জাতীয় অঙ্ক করার সময় আমাদের একটা কথা মনে রাখতে হবে। তোমরা একটা কথা খাতায় নোট করে লিখে নাও যে যে কোনো সমীকরণের কোনো সমাধান যদি কিছু হয় তাহলে সেই সমাধানটা ওই সমীকরণে বসিয়ে দিলে LHS ইজ ইকুয়াল টু RHS হয়। আবার বলছি, যে কোনো সমীকরণের কোনো সমাধান যদি কিছু হয় সেই সমাধানটা ওই সমীকরণের LHS এ x এর জায়গায় আর y এর জায়গায় যদি বসিয়ে দিই তাহলে RHS এর সঙ্গে সেটা মিলতে হবে। এটাই হলো সমীকরণের সমাধানের নিয়ম। দেখো 1,0 এই জায়গায় আমি বসিয়ে দেওয়ার চেষ্টা করছি LHS এ। তাহলে দেখো x এর জায়গায় 1 বসালাম আর y এর মান বলেছে 0, তাই y এর মান 0 বসালাম। দেখলাম এখানে হয়েছে 1 আর এইচএস এ কত রয়েছে? 2, তাহলে বলতে পারি নট ইকুয়াল টু 2। তাহলে এই সমীকরণের সমাধান এটা হতে পারে না। 2 নম্বরে আবার বিচার করি। 2 নম্বরে দেখো x এর মান 1 বসালাম, y এর মান 0 বসালাম। তাহলে 1 - 0 মানে কত পেয়েছি এখানে? 1। দেখো এটাই, দেখো ডান দিকে রয়েছে 1, তাই তো? তাহলে LHS ইজ ইকুয়াল টু RHS হয়ে গেছে। তাহলে এই সমীকরণের সমাধান হবে 1,0। বাদ বাকিগুলো আমি তোমাদের চেক করে দেখাচ্ছি। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে অন্য কোনো কিছু হচ্ছে কিনা। দেখো দেখো এই জায়গায় x এর মান আমাদের রয়েছে, x এর সাথে রয়েছে 2 আর x এর মান হলো 1 আর y এর মান হলো 0।
তাহলে এখানে পাচ্ছি 2 আর ডান দিকে রয়েছে 1, তাহলে 2 নট ইকুয়াল টু 1, তাহলে এটাও সমাধান হতে পারে না। সিমিলারলি এটাই দেখো, এই জায়গায় x এর মান 1 বসালাম, y এর মান 0 রয়েছে তাই 0 বসালাম, ডান দিকে রয়েছে 21, তাহলে নট ইকুয়াল টু 21, 1 ইকুয়াল টু কি 21 লেখা যায়? তাহলে একমাত্র এই সমীকরণকেই সিদ্ধ করছে এটা। সিদ্ধ করা কথার অর্থ হলো LHS ইজ ইকুয়াল টু RHS। এই সমীকরণটাকে সিদ্ধ করছে, তাই জন্য এই সমীকরণের সমাধান হবে আমাদের 1,0। আবার বলছি, এই যে x মাইনাস 1 x মাইনাস y ইজ ইকুয়াল টু 1, এই সমীকরণের LHS এ আমরা 1,0 বসাবো। তাহলে 1 বসিয়ে দিলে 1 আর 0 বসিয়ে দিলে 0, ইজ ইকুয়াল টু 0 লিখবে না, এই জায়গায় ইজ ইকুয়াল টু 1। এটাই তো LHS, দেখো RHS এ রয়েছে সেই জিনিসটাই। LHS ইজ ইকুয়াল টু RHS যদি হয়, তাহলে সেটাই হয় ওই সমীকরণের সমাধান। তাহলে এই ক্ষেত্রে রাইট উত্তর কোনটা হবে? এই ক্ষেত্রে রাইট উত্তর হবে আমাদের বি দাগ। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গায় যে অঙ্কটা রয়েছে তার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আমাদের বি দাগ। চলো সামনের দিকে করবো এবার আমরা অঙ্কগুলো। দেখো 4 দাগে কি বলেছে? বলেছে এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত? মাত্রা আর ঘাত একই কথা। কোন একটা বহুপদী সংখ্যামালা আছে, এই সংখ্যামালার চলের মাথায় হাইয়েস্ট কত লেখা আছে সেটাই হলো ওই সমীকরণের মাত্রা। তাহলে এখানে চলের মাথায় হাইয়েস্ট কত লেখা আছে? 1, তাহলে মাত্রা হবে 1। ধরো কোনো একটা জায়গায় লেখা রয়েছে এরকম 5x⁶ প্লাস x⁷, এরকম লেখা রয়েছে প্লাস 1, তাহলে এইখানে চল রয়েছে x এর মাথায় সর্বোচ্চ রয়েছে এখানে 6, এখানে রয়েছে 7, তাহলে সর্বোচ্চ রয়েছে কত? 7, এই 7 হলো মাত্রা, সর্বোচ্চ যেটা থাকে সেটাই হলো মাত্রা। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে x এর মাথায় সর্বোচ্চ লেখা আছে 1, তাহলে মাত্রা হবে কত? 1, তাহলে সি ইজ দা রাইট অ্যান্সার। চলো পরের অঙ্কটা দেখবো এবার আমরা। 5 দাগ বলেছে ABCD একটি রম্বস। আচ্ছা রম্বস বলেছে, তাহলে আমি আগে রম্বস এঁকে নিই। তাহলে রম্বস মানে যার 4খানা বাহুর দৈর্ঘ্য সমান। কিন্তু এই বিষয়ে ডিটেলসে তোমাদের থিওরিও আমি আপলোড করেছি, দেখো আমাদের সেই ক্লাস 9 এর যে সমস্ত সমাধান নামে প্লেলিস্ট আছে, সেখানে সমস্ত উপপাদ্যের প্রমাণ আমি করে দিয়েছি এবং উপপাদ্য লেখারও কিছু নিয়ম আছে, মুখস্থ করতে হয় না। সেখানে সেই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কিন্তু সবকিছু। ওকে, দেখো এই জায়গায় বলেছে আমাদের ABCD একটি রম্বস, তাহলে ABCD এটি একটি রম্বস। একটা রম্বস সম্পর্কে কি কি জানতে হয়? যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ, এখানে চারখানায় কিন্তু 90 ডিগ্রি কোণ থাকে। তাহলে এই যে ABCD বলেছি রম্বস, যার ABC কোণ, ABC কোণ, এই কোণটা কত বলা আছে? 15 ডিগ্রি বলা আছে। আর BCD কোণ এর মান কত? তাহলে BCD কোণ, এই যে BCD কোণ, এই কোণটার মান আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। দেখো এই অঙ্কটা খুবই সহজ, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কর্ণের কোনো দরকারই হবে না, এগুলো আমি মুছে দিই। তাহলে আমাদের বলেছে ABC কোণটা 15 আর BCD কোণের মান জিজ্ঞাসা করেছে। রম্বস জন্য আমি বলতে পারি এর বিপরীত কোণগুলোর মান সমান হবে, কারণ একটা রম্বস মানে সে অবশ্যই একটি সামান্তরিক, আর সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান কি হয়? সমান হয়, তাই তো? এবার ধরো এর এই কোণটার মান আমি ধরে নিলাম x, তাহলে এই কোণটার মানও কি হবে? x। একটা সামান্তরিকের 4খানা কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। সামান্তরিক কেন? যে কোনো চতুর্ভুজে 4টি কোণের সমষ্টি হয় কত? 360 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি 15 প্লাস x, এই যে 15 প্লাস x প্লাস 15 প্লাস x, এই যে 4খানা কোণ, এটা মানেই কত? 360 ডিগ্রি। তাহলে আমি এই জায়গায় দেখতে পাচ্ছি 2x প্লাস 30, এটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার আমার এই জায়গায় 30টা ডান দিকে নিয়ে গেলাম, 30 এখানে যোগ ছিল, ডান দিকে চলে গেলে হবে বিয়োগ, তাহলে 360 মাইনাস 30। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি 2x ইজ ইকুয়াল টু 330 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? যে x ইজ ইকুয়াল টু 330 ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে হয় হচ্ছে 2 অক্ষে 2, 1 থাকে 13, 6 দুগুণ 12, 1 থাকে 10, 5 দুগুণ 10, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? 165 ডিগ্রি। তাহলে আমাকে জিজ্ঞাসা করে হচ্ছে BCD কোণ, BCD কোণের মান কত? x ডিগ্রি। তাহলে এই জায়গায় x ডিগ্রির মান কত হয়েছে? 165 ডিগ্রি। তাহলে এখানে D কিন্তু কারেক্ট উত্তর। বোঝা গেছে নিশ্চয়ই? চলো পরের অঙ্কটা করবো এবার আমরা। দেখো 6 থেকে বলেছে এই যে তিনটি বাহু, তিনটি বিন্দু দিয়ে দেওয়া রয়েছে, এই তিনটি বিন্দু যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি কোন ধরনের ত্রিভুজ, সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা নাম ধরে নিই এক এক করে, যে এটা হলো A বিন্দু, যেহেতু MCQ সেজন্য ডিটেলসে লিখছি না, এটা স্থানাঙ্ক জ্যামিতির ভিডিও আমি দেখো ওখানে আপলোড করে দিয়েছি, সেটা যদি তোমরা দেখো সমস্ত কিছু বুঝে যাবে, তোমার বইয়ে সব অঙ্ক ওখানে করে দেওয়া আছে। ABC বিন্দু, এবং থিওরিটাও আমি কিন্তু বলে দিয়েছি কিভাবে এগুলো হয়, সব প্রমাণ করে দিয়েছি। AB ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি
যে 2 এর থেকে 2 বিয়োগ করব, তাহলে এই যে 2 লিখলাম, একটা বিয়োগ করতে হয়, এখানে আরেকটা বিয়োগ রয়েছে, বিয়োগে বিয়োগে যোগ, তাই আরেকটা 2 রইলো, তার হোল স্কয়ার। আর 0 0 রয়েছে, ওটা আমি লিখলাম না, অর্থাৎ 0 - 0 লেখা উচিত ছিল, ওটা লেখার দরকার হয় না। 2 আর 2 যোগ করলে হয় 4, তাহলে এই জায়গা থেকে 4 এর স্কয়ার। 4, এই a স্কয়ার আর রুট একে অপরে কেটে যায়, তাহলে শুধুমাত্র 4 থাকে, তাহলে এখানে রইলো 4 একক, ab হলো 4 একক। এবার আমরা বের করব bc। bc ইজ ইকুয়াল টু কি, সেম ভাবে এই জায়গা রয়েছে -2, খুবই ভালো কথা, এই জায়গা রয়েছে -0, তারপর আমরা তার হোল স্কয়ার করলাম, প্লাস এখানে রয়েছে আমাদের 0, একটা মাইনাস দিতে হয়, এখানে আরেকটা মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তার হোল স্কয়ার। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কত রয়েছে, এখানে আমাদের রয়েছে কিন্তু 2 এর স্কয়ার, 2 - 0 তার মানে -2 তার স্কয়ার, প্লাস এখানে রয়েছে কত, হচ্ছে আরেকটা 2 এর স্কয়ার, তাহলে এখানে 2 এর স্কয়ার করলে হয় 4, আর এখানে 2 এর স্কয়ার করলে হয় 4, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কত, 4 আর 4 8, √8 একক। ওকে, আবার দেখো এবার আমাকে বের করতে হবে এসি, অর্থাৎ একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, ওরা তো বলেছে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এ বি সি, ত্রিভুজের 3টে বাহু কি হয়, এ বি বিসি আর এসি, 3টে বাহু তো এটাই হয়, সেজন্য 3টে বাহু আমাকে বের করে নিতে হলো। ওকে, তাহলে এই জায়গায় আমরা যেটা করব সেটা কি জিনিস, এসি, তাহলে এ আর সি এর মধ্যে তুলনা করছি, 2 - 0, 2 - 0 তার হোল স্কয়ার, প্লাস এখানে রয়েছে 0 - 2, তাহলে 0 মাইনাস অফ -2 মানে +2 তার হোল স্কয়ার। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি, এখানে আমি অবশ্যই দেখতে পাচ্ছি 2 - 0 মানে হচ্ছে 2 তার স্কয়ার, প্লাস এখানেও রয়েছে 2 তার স্কয়ার, তাহলে এখানে রয়েছে √4 + 4, তাহলে সেটা হলো √8 একক, 8 একক। আচ্ছা দেখো, তাহলে আমাদের এই জায়গায় যে জিনিসটা পেলাম, আমরা দেখতে পাচ্ছি এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের দুখানা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, দুখানা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়ে গেছে, কোন দুটো, এই দেখো এটাও √8 একক, এটাও √8 একক, তাহলে এটা অবশ্যই সমদ্বিবাহু হবে। তার সঙ্গে আরেকটা মজার জিনিস আমি যেটা দেখতে পেলাম, সেটা হলো যদি আমি বিসি স্কয়ার করি প্লাস এসি স্কয়ার করি, বিসি স্কয়ার করলে পরে √8 তার স্কয়ার, এসি স্কয়ার করলে √8 তার স্কয়ার, √8 তার স্কয়ার করলে 8, √8 তার স্কয়ার করলে 8, 8 আর 8 16, দেখো এইটা মানেই লেখা যাচ্ছে এবি তার স্কয়ার, এটা মানেই কি লেখা যায়, যে এবি তার স্কয়ার লেখা যাবে স্পষ্টতই। কেন এবি স্কয়ার কেন এটা লেখা যাবে, কারণ এবি মানে √16, তার স্কয়ার করলে অবশ্যই 16 পাওয়া যায়, দেখো এটার এটা সেম হয়ে গেল। তাহলে আমি দেখতে পাচ্ছি সমদ্বিবাহু হচ্ছে, আবার সমকোণীয় কিন্তু হচ্ছে, তাহলে দুটো প্রপার্টি হোল্ড হচ্ছে, তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা, সিধা কিন্তু এখানে অ্যান্সার হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে এটা, বুঝেছো নিশ্চয়ই তোমরা। চলো এবার সামনের দিকে এগোবো আমরা। আচ্ছা দেখো, এবার আমাদের এই জায়গা রয়েছে কি, 2 দাগের অঙ্ক, 2 দাগের অঙ্ক বলেছে ডান দিক আর বাঁ দিক তোমরা মেলাও। দেখো তোমাদের বইয়ে যে রায় মার্টিন বইটি আছে, সেই রায় মার্টিনের প্রথম স্কুল, আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের নমুনা প্রশ্নপত্র থাকে পর্ষদের, সেই প্রশ্নপত্রটাই কিন্তু আমি আজকে সমাধান করাচ্ছি। রায় মার্টিনের বইটা বের করবে, বের করার পরে তোমাদের প্রথমে কিছু মডেল দিয়ে দেওয়া আছে, অর্থাৎ বাস্তব সংখ্যা টংখ্যা এরকম দিয়ে দেওয়া আছে, যেখান থেকে স্কুল শুরু হয়েছে তার প্রথম স্কুলটা কিন্তু আমি সমাধান করাচ্ছি। এবার বলেছে আমাদের বাম দিক আর ডান দিক মেলাও, তাহলে মেলানোর চেষ্টা করি আমরা। দেখো এই জায়গা রয়েছে 22/7, আর এই জায়গা কত রয়েছে, এই জায়গা রয়েছে 3.14, 22/7 আর 3.14। দেখো 22/7 একটা অবশ্যই মূলদ সংখ্যা, কিন্তু এটা কিন্তু একটা অবশ্যই মূলদ সংখ্যা। ওকে, আর এই 3.14 এটাও কিন্তু অবশ্যই একটা আমাদের মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। তাহলে আমি দেখতে পাচ্ছি 22/7 মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি যে এই জায়গায় রয়েছে বিদাগ, বিদাগ রয়েছে না, বিদাগে মূলদ সংখ্যা রয়েছে এবং বাস্তব সংখ্যা রয়েছে, তাহলে আমি বলতে পারি যে বাম দিক আর ডান দিক যদি আমরা মেলাই, তাহলে সেটা আমাদের হওয়া উচিত কি, এই এ দাগটা আসবে, এই দাগটা আসবে বি এর কাছে। আর পাই, পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হলে পরেও সেটা কিন্তু বাস্তব সংখ্যার দলে যায়, তাহলে পাই কোথায় যাবে, পাই যাবে এ এর কাছে, তাহলে আমি বলতে পারি এ যাবে বি এর কাছে আর বি যাবে এর কাছে। এইভাবে তোমরা কিন্তু খাতায় অ্যান্সার লিখবে, তোমরা এরকম প্রশ্নের উপরে কিন্তু তীর চিহ্ন দেবে না, এরকম খাতায় অ্যান্সার লিখবে, এ যাবে বি এর কাছে আর বি যাবে এর কাছে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে আমরা এই জায়গায় পরের অঙ্কটা দেখার চেষ্টা করব। দেখো এই জায়গাও বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, খুবই ভালো কথা, তাহলে এক এক করে আমরা মেলানোর চেষ্টা করব। দেখি এই জায়গা রয়েছে আমাদের 2⁻³ ভাগ রয়েছে 2⁻², তাই তো? তাহলে আমরা এই যে 2⁻³ লিখলাম, ভাগ মানে নিচে লিখতে হয় তাই নিচে লিখলাম, আর এই জায়গা 2⁻² রয়েছে জন্য 2⁻² লিখলাম। আমরা জানি ভাগের সময় পাওয়ারে পাওয়ারে কি করতে হয়, বিয়োগ। এই কথাটা যদি তুমি নাও বোঝো তাহলে আরেকটা জিনিস বোঝো, কোনো একটা সংখ্যার মাথায় যদি নেগেটিভ থাকে, নেগেটিভ থাকলে সেটা সাইড চেঞ্জ করে, নিচের থেকে উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে পরে সেটা এইরকম দেখতে হবে। আর গুণের সময় পাওয়ারে পরে কি হয়, যোগ হয়, তাহলে এই জায়গায় আমরা বলতে পারি 2⁻³ যোগ 2 মানে
5, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 2, 5 বার গুণ, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে দেখো 2 দুগুণ 4, দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তাহলে আমি পেলাম কি, আমি অবশ্যই পেয়েছি এই যে ভ্যালুটা সেটা কোথায় দৌড়াবে, সেটা হচ্ছে 32 এ দৌড়াবে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে আমরা এ দাগের ভ্যালুটা পেয়েছি 32। ওকে, তাহলে এইবার তোমরা এই জায়গায় আমি মুছে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও, দরকার হলে যারা মিস করেছো তারা ভিডিওটা একটু পিছন দিক থেকে আবার স্টার্ট করে দেখতে পাবে। চলো এবার আমরা 2 দাগেরটা মেলানোর চেষ্টা করি। 2 দাগে কি রয়েছে? 2 দাগে রয়েছে 3 টু দি পাওয়ার -3, ভাগ মানে নিচে লিখতে হয় 3 টু দি পাওয়ার -1। আর আমরা তোমাদের বলেছি যদি কখনো আমাদের মাথায় মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটা সাইড চেঞ্জ করে, তাহলে এই 3 টু দি পাওয়ার -1টা উপরে উঠে গেল আর 3 টু দি পাওয়ার -3টা নিচে চলে এলো। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার 3 মানে 3 3 বার গুণ, 3 গুণ 3 গুণ 3, একটা 3 আমি কেটে দিলাম, তাহলে এখানে পড়ে রইল 1/9। তাহলে এটা কোথায় পৌঁছেছে? এটা অবশ্যই পৌঁছেছে 1/9 এ। ক্লিয়ার হলো? তাহলে 4 নম্বরটা আর করার কোনো দরকার হয় না, 4 নম্বরটা আমরা দেখতেই পাচ্ছি ওটা কত হবে, এ তে যাবে। কিন্তু তবুও আমি তোমাদের একটু করে দেখাই যে এতে কেন যাবে ওটা। দেখো 4 নম্বরটা এবার, তাহলে এই জায়গায় রয়েছে 4 টু দি পাওয়ার 3 ইন্টু 4 টু দি পাওয়ার -3। আমরা জানি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 4 টু দি পাওয়ার 3 আর এখানে রয়েছে -3, তো বিয়োগ রয়েছে জন্য বিয়োগ, যোগ থাকলে যোগ দিতাম আমরা। তাহলে 4 টু দি পাওয়ার 0 যেটা মানে হলো 1, কোন সংখ্যার মাথায় 0 থাকলে পারে সেটা 1 হয়, শূন্য বাদে কোন সংখ্যার মাথায় 0 থাকলে সেটা সর্বদা 1 হয়। তাহলে এটা কোথায় যাবে? এটা অবশ্যই যাবে আমাদের এ দাগে। ওকে, তাহলে তোমরা সাইডে রাফ করো যা করো, অ্যানসার লেখার সময় কিভাবে লিখবে সেটা আমি বলছি। অ্যানসার লেখার সময় মনে করো তুমি এই জায়গায় অ্যানসার লিখছো, যদি এরকম তোমাকে দেয় ডান দিক বা দিক মেলাও, তাহলে অ্যানসার লেখার সময় যেন খেয়াল থাকে এরকম অ্যানসার লিখবে, লেখার পরে লিখবে এ, এ কোথায় যাচ্ছে? এ যাচ্ছে হচ্ছে বি তে, তারপর বি, বি কোথায় যাচ্ছে? বি যাচ্ছে হচ্ছে সি তে, আর সি, সি কোথায় যাচ্ছে? সি যাচ্ছে হচ্ছে এ তে। এইভাবে কিন্তু লিখে দেবে অ্যানসার। অ্যানসার যেন এইভাবে লেখা হয়, তুমি যেভাবেই অঙ্ক করো সেটা বড় কথা নয়, অ্যানসারটা কিন্তু এইভাবে লিখবে। ক্লিয়ার হলো কথাটা? চলো পরের অঙ্কটা করবো এবার আমরা। দেখো বলেছে এই সমীকরণটির লেখচিত্র এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। খুবই ভালো অঙ্ক এটা, এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই অঙ্কটা না আসুক এই টাইপের একটি অঙ্ক তোমরা কিন্তু অবশ্যই পাবে, একদম মজার অঙ্ক। দেখো আমাদের একটা জিনিস আগে শিখে নিই। ধরো একটা সরল রেখা আছে, এক্স অক্ষের উপর কোন একটা বিন্দু, এরকম অসংখ্য বিন্দু আছে, তো এই বিন্দুটার স্থানাঙ্ক 1,0, এই বিন্দুটার স্থানাঙ্ক 2,0, এটা 3,0, এই দিকে বিন্দুটা কত হবে? -1,0, এই দিক বিন্দুটা কত হবে? -2,0। খেয়াল করো তো, এক্স অক্ষের উপর প্রতিটা ক্ষেত্রে y এর মান কত হচ্ছে? 0 হচ্ছে। সিমিলারলি y অক্ষের উপর আমাদের যদি বিন্দু বলতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা হতো 0,1, এটা 0,2, এটা 0,3। তাহলে y অক্ষের উপর কোনো বিন্দুর ক্ষেত্রে x এর মান 0 হয়, x অক্ষের উপর কোনো বিন্দুর ক্ষেত্রে y এর মান 0 হয়। তাহলে এই জায়গায় আমরা সেই জিনিসটাই করব, কি যে y = 0 বসিয়ে পাই, বসিয়ে পাই। কেন y = 0 বসিয়ে পাই? তার কারণ এটা x অক্ষকে কোথায় ছেদ করেছে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে, সেই জন্য y এর মান 0 বসিয়ে পাই। তাহলে y এর মান 0 বসিয়ে দিলে x প্লাস 0/2 = 1, 0/2 মানে হচ্ছে 0। তাহলে এই জায়গায় পড়ে থাকে কি আমাদের x = 1। তাহলে x এর মান কত পেয়েছি? একটা বিন্দু মানে x, y, সব সময়ের জন্য মনে রাখবে একটা বিন্দু মানে হলো x, y, যেখানে x এর মান কত পেয়েছি আমরা? 1, আর y এর মান কত পেয়েছি? 0। তাহলে বিন্দুটা কত হলো? 1,0। তাহলে এই জায়গায় লিখবো অতএব এই লেখচিত্রটি x অক্ষকে 1,0 বিন্দুতে ছেদ করেছে, 1,0 বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার হলো কথাটা? এই জায়গায় 0 কেন বসালাম? x অক্ষকে ছেদ করেছে তাই। যদি বলতো এটা y অক্ষকে কোথায় ছেদ করেছে তাহলে x = 0 বসাতাম সেই ক্ষেত্রে আমি। হলো? চলো পরের অঙ্কটা দেখবো এবার আমি। দেখো বলেছে দুটি ax + by = c আকারের সমীকরণ লেখো আকারের সমীকরণ লেখো যেখানে abc পূর্ণ সংখ্যা এবং সমীকরণ দুটির একটি মাত্রই সাধারণ সমাধান আছে। খুব ভালো অঙ্ক। আমি আগে তোমাদের একটা থিওরি বুঝিয়ে দিই। মনে করো a1x + b1y প্লাস c1 = 0 আছে, আর a2x + b2y আছে প্লাস c2 = 0 আছে। যদি তোমরা a1/a2 ≠ b1/b2 পাও তাহলে সেই ক্ষেত্রে সেই যে সরল রেখা দুটি হয় তারা একে অপরকে এরকম ছেদ করে, এরকম ছবিটা দেখতে হয়। যদি কখনো এরকম হয় a1/a2
ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2 হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয় জানো, একটা সরল রেখা তার উপর দিয়েই আরেকটা সরল রেখা চলে যায়, তার উপর দিয়েই আরেকটা সরল রেখা চলে যায়। সেক্ষেত্রে অসংখ্য বিন্দুতে দেখো মিলিত হচ্ছে, অসংখ্য বিন্দুতে, তাহলে এই ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকে বা অসংখ্য বিন্দুতে ওরা ছেদ করে। আর এই ক্ষেত্রে কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে, তাই একটি মাত্র সমাধান থাকে এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি একটি মাত্র সমাধান থাকে, আর এই ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকে। আর আমাদের যদি কোনো সময় a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 হচ্ছে, কিন্তু এটা c1/c2 এর সঙ্গে সমান নয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয় জানো, সরলরেখা দুটি এইরকম একটা সরলরেখা হয় আর আরেকটা সরলরেখা ওর সঙ্গে সমান্তরাল হয়। তাহলে এই সরলরেখা দুটি একে অপরকে কোনোদিনও ছেদ করবে না, ছেদ যদি না করে তাহলে সেখানে কোনো সমাধান থাকে না। আমরা ছোটবেলার থেকে যে সমাধানগুলো শিখেছি না, ওই সমাধানগুলো আসলে বিভিন্ন সমীকরণের ছেদ বিন্দু। তাহলে এই জায়গা তো সমাধান হবেই না, কারণ ওরা একে অপরকে ছেদ করবে না। তাহলে এই কন্ডিশন হলে একটি সমাধান থাকে, এই জায়গা অসংখ্য সমাধান থাকে, আর এই জায়গা কোনো সমাধান থাকে না। তাহলে আমাদের প্রশ্নে বলেছে তোমার মন মতো দুটি সমীকরণ লেখো যেখানে একটি মাত্র সমাধান থাকবে, তাই তো? তাহলে একটি মাত্র সমাধান মানে এই কন্ডিশনটা তৈরি করতে হবে। তাহলে দেখো আমি সেটা কিভাবে লিখছি, আমি এই জায়গায় লিখছি 2x প্লাস 5y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এই দুটো তো সমান হবে না, তাহলে উল্টো পাল্টা যে কোনো সংখ্যা 3x প্লাস 4y প্লাস মনে করো 6 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এই জায়গায় দেখো এই দুটোর অনুপাত যদি করি আমরা 2/3 পাচ্ছি, অর্থাৎ a1/a2। a1/a2 মানে এই যে x এর সহগ x এর সহগ x এর সহগ x এর সহগ হলো। b1/b2 আমরা এই জায়গায় বের করছি b1/b2, এখানে দেখো y এর সহগ y এর সহগ, তাহলে এই জায়গায় রয়েছে 5/4। তাহলে আমি বলতেই পারি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হচ্ছে তো। তাহলে সেই ক্ষেত্রে একটি মাত্রই সমাধান হবে। তাহলে আমাকে প্রশ্নকর্তা বলেছিল তোমার মন মতো দুটি সমীকরণ লেখো যাদের একটি মাত্র সমাধান থাকবে। তাহলে আমার পছন্দ হয়েছে, আমি লিখব যে 2x প্লাস 3y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। আরেকটা লিখলাম মনে করো 5x প্লাস এই জায়গায় লিখলাম মনে করো y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এদের অনুপাত করলে কখনো কিন্তু সমান হচ্ছে না, 2/5 আর এখানে 3/1 রয়েছে, সমান হচ্ছে কি? তাহলে এই ক্ষেত্রে একটি মাত্র সমাধান থাকবে। তাহলে এই জায়গায় শুধু তুমি ভাষা পরীক্ষার ক্ষেত্রে কি লিখবে, অ্যান্সার লেখা শুরু করেছো যে সমীকরণ দুটি হলো, সমীকরণ দুটি হলো এই যে এটা হলো 1 নম্বর সমীকরণ আর এটা হলো 2 নম্বর সমীকরণ। লিখবো এক্ষেত্রে একটি মাত্র সমাধান থাকবে, এক্ষেত্রে একটি মাত্র সমাধান থাকবে, সমাধান থাকবে। ক্লিয়ার হলো কথাটা? চলো এবার পরের অঙ্কটা দেখবো আমরা। 2 দাগের 5 দাগ বলেছে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লেখো যারা বহুপদী সংখ্যামালা নয়। আচ্ছা, বহুপদী সংখ্যামালা, এই বহুপদী সংখ্যামালা হতে গেলে সবসময় যেন মাথায় পূর্ণ সংখ্যা হতে হয়, পূর্ণ সংখ্যা, এইগুলোকে বলা হবে বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার? আমাদের যদি কোনো সময়ের জন্য এইরকম দেখি যে মনে করো মাথায় এমন হয়ে গেছে যে এক্স স্কোয়ার, এই জায়গা মনে করো আছে x টু দি পাওয়ার 1/3, মনে করো আছে এই জায়গায় কিছু একটা আছে 2, তাহলে এই জাতীয় জিনিস মাথায় যদি ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ থাকে তাদের কখনো কিন্তু বলা হবে না বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার হলো কথাটা? তাহলে তোমরা ভগ্নাংশ, আবার বলছি কথাটা নোট করবে, মাথায় যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ মানে এরকম 1/2 1/3 -1/2 এরকম, আর যদি ঋণাত্মক কোনো সংখ্যা থাকে, ঋণাত্মক কোনো সংখ্যা থাকে তাহলে তারা বহুপদী সংখ্যামালা হবে না। কেমন মনে করো এই জায়গায় x⁻² প্লাস x² প্লাস 1 এরকম যদি থাকে তাহলে সেটাও কিন্তু বহুপদী সংখ্যামালা হবে না। বহুপদী সংখ্যামালা হতে গেলে মাথায় পূর্ণ সংখ্যা হতে হবে এবং পজিটিভ নাম্বার হতে হবে। তাহলে আমাদের বলেছে এমন দুটি তোমার মন মতো বহুপদী সংখ্যামালা লেখো যারা কিন্তু বহুপদী সংখ্যা, বলেছে কি আমি প্রশ্নটা ভুল বললাম, যে দুটি বীজগণিতিক সংখ্যামালা লেখো যারা বহুপদী সংখ্যামালা নয়। তাহলে তোমার মন মতো যে কোনো একটা ঋণাত্মক লিখে দিলেই তো হয়ে গেল। তাহলে এই জায়গায় যদি আমি লিখি x⁵ প্লাস মনে করো x⁻⁻7 প্লাস 1, এটাও একটা বহুপদী সংখ্যামালা হবে না, কারণ এই যে মাথায় ঋণাত্মক নিয়ে নিয়েছি। আরেকটা ধরো লিখতে বলেছে, ধরো সেটা আমি লিখলাম x³ প্লাস x⁻² প্লাস 1 হলো। কেউ যদি লেখে যে x² প্লাস x⁻, মনে করো 1/2 প্লাস 1, তাহলে সেটাও হবে না। কেউ যদি লেখে এরকম ধরো x³ প্লাস x⁻, শুধুমাত্র 3/5, মনে করো এই জায়গায় লিখেছে 7, সেটাও বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে এই জায়গায় লিখতে হবে কি ভাষাটা, অ্যান্সার লেখার সময় আমরা লিখবো যে বীজগণিতিক সংখ্যামালা দুটি হলো, আবার পরিষ্কার করে ভাষাটা লিখছি, যে এমন দুটি বীজগাণিতিক
গাণিতিক সংখ্যামালা যারা বহুপদী সংখ্যামালা নয়, যা রয়াকারে রা হবে, বহুপদী সংখ্যামালা নয় হলো এমন দুটি বীজগণিতিক সংখ্যামালা যারা বহুপদী সংখ্যামালা নয় হলো কি, এরকম লিখে দাও যে x³ প্লাস x⁻² প্লাস 5, এই একটা, আরেকটা লেখো এরকম, ধরো x⁵ প্লাস x⁻² প্লাস 1, এরকম লিখে দাও, এই হয়ে গেল। বা বুঝে বুঝে তুমি যা খুশি লেখো, কোনো অসুবিধা নেই। তাহলে 2 দাগের 5 দাগও হলো। এবার চলো সামনের দিকে এগোবো আমরা। দেখো বলেছে 6 দাগ, একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নিজে লেখো, তাকে উৎপাদকে বিশ্লেষণ করো। এরকম একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা লিখতে বলেছে। তাহলে বহুপদী সংখ্যামালা হতে গেলে কিন্তু মাথায় সবসময় পজিটিভ থাকতে হবে এবং আমাদের কোনো ভগ্নাংশ হতে পারবে না। তাহলে দ্বিঘাত একটা বহুপদী সংখ্যামালা লিখতে বলেছে, তাই না? তাহলে নিজেদের, তাহলে আমি লিখলাম মনে করো একটা দ্বিঘাত সংখ্যামালা, সেটা হলো x² মাইনাস x মাইনাস 20, আমি লিখেছি। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, তাহলে আমরা এই জায়গায় করি এটাকে উৎপাদকে বিশ্লেষণ। দেখো 20 কে যদি আমরা ভাঙাই, তাহলে সেটাকে লিখতে পারি 4 × 5 = 20। তাহলে এই জায়গায় x² মাইনাস 5x দিলাম প্লাস 4x দিলাম মাইনাস 20 দিলাম, মিডিল টার্ম করছি আর কি। x কমন নিলাম, তাহলে x মাইনাস 5, আর এখানে 4 কমন নিলাম, তাহলে x মাইনাস 5। তাহলে এখান থেকে আমি বলতে পারি x প্লাস 4 হলো, আর এই জায়গায় x মাইনাস 5 হলো। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল আমাদের একটা কি নাকি বহুপদী সংখ্যামালা যার উৎপাদকে বিশ্লেষণ এই যে করলাম। আচ্ছা, তোমাদের একটা চালাকি শিখিয়ে দিই। ধরো তোমরা পরীক্ষার হলে বসে পারছো না, নিজের থেকে ভেবে ভেবে যে কোন জিনিসটা লিখবো যার ফলে আমি পারছি না, তুমি চালাকি করবে, সাইডে একটা রাফ করে নেবে এরকম, ধরো x মাইনাস 1 আর তোমার মন মতো যা কিছু একটা এরকম x প্লাস 2 লিখে নেবে। তো এবার এটা গুণ করে নেবে, গুণ করে নিলে পরে এই জায়গায় লিখলে x² মাইনাস x, তারপরে এই জায়গায় হলো কি প্লাস 3x মাইনাস 3 হলো। তো তারপরে এটা কি রইলো x², এখানে হলো আমাদের প্লাস 2x, আর এখানে রইলো মাইনাস 3, প্লাস 2x মাইনাস 3 দাঁড়াও লিখে নি হলো। তো এই যে জিনিসটা হলো, এইটাই কিন্তু সেই বহুপদী সংখ্যামালা যার উৎপাদকে বিশ্লেষণ হবে এটা। তাহলে তুমি এই অঙ্কটা এরকম করে রাইটের সাইডে রাফ করে নিলে। তো তুমি আবার লিখবে বহুপদী সংখ্যামালাটি হলো x² প্লাস 2x মাইনাস 3। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এরকম উল্টো দিকের রাস্তা লিখে নেবে যে x² মাইনাস x প্লাস 3x মাইনাস 3, x কমন নিলাম x মাইনাস 1 প্লাস 3 কমন নিলাম x মাইনাস 1, তাহলে এটা উৎপন্ন করলো x প্লাস 3 ইন্টু x মাইনাস 1। এই যে বুঝলে, এটা হলো চালাকি, নিজের থেকে তৈরি করে নেবে এইভাবে। তাহলে হয়ে গেল এই অঙ্কটা। চলো সামনের দিকে এগোবো। এবার আমরা দেখো 3 দাগের অঙ্কটা এবার আমরা করার চেষ্টা করব। 3 দাগে কি বলেছে? 3 দাগে বলেছে এত ও এত সংখ্যা দুটিকে দশমিকে বিস্তার করে দেখাও। এত সংখ্যা দুটিকে আমাকে কি করতে হবে? দশমিকে বিস্তার করে দেখাতে হবে আমাদের। খুব ভালো অঙ্ক। তাহলে দেখো কিভাবে দশমিকে বিস্তার করি। এটা আমি প্রথম রয়েছে 5/8, তাহলে এই যে ভাঙানোর চেষ্টা করছি, 8 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না, তাই আমি একটা 0 দিলাম। এবার দেখতে পাচ্ছি এটা 6 বার ভাগ যাচ্ছে, তাহলে 6 কত হয়? 48। এই জায়গা 2 অবশিষ্ট থেকে দশমিকের জন্য আমি আবার একটা 0 পেলাম, তাহলে 8 দুগুণ কত হলো? 16 হলো। এই জায়গায় পড়ে রইলো আমাদের কত? 4। আবার দশমিকের জন্য একটা 0 পেলাম, তাহলে এই জায়গায় পেলাম কত? 5×8 = 40 হলো। তো তাহলে আমি বলতে পারি 5/8 এটা ইকুয়াল টু 0.625, এই একটা দশমিক বিস্তার হয়ে গেল। এবার বলেছে আমাকে আরেকটা দশমিক বিস্তার করতে, সেটা কত? 3/11। তাহলে 3/11 আমি লিখি 3, এই জায়গা রইলো 0.0, 11 দুগুণ কত হয়? 22, তাহলে এই জায়গা পড়ে রইলো কত? 8 রইলো। তো তাহলে এই দশমিকের জন্য আমি একটা 0 পাবো, তাহলে আমি দেখতে পাচ্ছি 7 বার ভাগ যাবে, 7×11 কত হয়? 77। আবার এই জায়গা পড়ে রইলো কত? 3 এর জন্য আবার আমি একটা দশমিক পেলাম। যখন তুমি দেখবে এই জায়গা যে জিনিসটা তৈরি হচ্ছে, এই জায়গা যে জিনিসটা তৈরি হচ্ছে, সেই জিনিসটা যদি উপরে কোনো জায়গায় থেকে থাকে, তাহলে তুমি আর ভাগ করবে না। ওকে, তুমি আর ভাগ করবে না। যদি তুমি করতে চাও তাহলে আরেকবার করে দেখতে পারো। দেখো 11 দুগুণ কত হবে? 22। আবার এই জায়গা রইলো কত? 7। দেখো আবার দশমিক নিলাম, তাহলে আবার দেখতে পাচ্ছি সরি এই জায়গা থেকে 8, আবার দশমিক নিলাম, আবার দেখতে পাচ্ছি 7 বার ভাগ যাবে, 7×11 77, এই জায়গা আবার 3 থাকবে, তাহলে একই জিনিস ঘুরে ঘুরে আসবে। তাহলে আমি কি বললাম কথাটা? যদি এরকম দেখো যে কোনো জায়গায় যে এই জায়গা যে সংখ্যাটা রয়েছে সেটা এই জায়গায় তুমি পেয়ে গেছো, তাহলে তুমি যে কাজটা করবে সেটা হলো এই সংখ্যাটা
এই সংখ্যাটার জন্য তুমি কত ভাগ করেছিলে 2, আর ভাগফলে সে এখানে কোথায় শেষ হলো 7, তাহলে 2 আর 7 এর মাথায় পৌনঃপুনিক বসিয়ে দেবে, বাদ বাকি কোনো কিছু তুমি কিন্তু করবে না, তুমি আর কোনো কিছু করবে না। তাহলে এই অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সার কিন্তু আমাদের হবে এইটুকু। তাহলে আমি বলতে পারি এই জায়গায় যে 3/11 এটাকে দশমিক বিস্তার করলে 0.27, এই হলো আমাদের অ্যান্সার। তাহলে 3 দাগের অঙ্কটা আমি তোমাদের করে দিলাম। চলো পরের অঙ্কটা দেখো। 4 দাগের অঙ্কটিতে কি বলেছে? প্রদত্ত বক্তব্যটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করে লেখচিত্র আঁকো। এটা আমাদের বলে দেওয়া আছে। বলেছে দুটি সংখ্যার সমষ্টি 15, এটা আমাদের বলে দেওয়া আছে। এটাকে আমাদের কি করতে হবে? একটা দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ তৈরি করতে হবে এবং লেখচিত্র অঙ্কন করতে হবে। দেখো কিভাবে অঙ্কটা করার চেষ্টা আমি করছি, তোমরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে করবে। বসে থাকলে হবে না, জীবনে যে বসে থাকবে সে জীবনে কোনোদিন এগোতে পারবে না। আর তুমি যদি এই কথাটা ভাবো যে আমাকে এসে সবাই শিখিয়ে দিয়ে যাবে, তাহলে তোমাকে কেউ কোনোদিন শেখাতে পারবে না। তোমার মন থেকে আগে খিদে জাগতে হবে, আমি শিখবো, তবেই তুমি শিখতে পারবে। এই জায়গায় আমরা ধরলাম যে ধরি সংখ্যা দুটি হলো x এবং y, ক্লিয়ার কথাটা? তাহলে আমি সংখ্যা দুটি ধরে নিলাম কি x এবং y। তাহলে আমাদের এই জায়গায় বলে দেওয়া আছে সংখ্যা দুটির সমষ্টি কত? 15। তাহলে আমরা বলতে পারি অতএব x plus y is equal to 15। বললাম, এটার নাম দিলাম 1 নম্বর। ওকে, এবার এই জায়গা থেকে y is equal to বলতে পারি আমরা 15 minus x। এবারে সাইডে ছোট্ট করে আমরা একটা খোপ এঁকে নেব, এরকম খোপ এঁকে নিলাম। এই যে খোপ এঁকে নিলাম, দেখো এই খোপটির মধ্যে আমরা 4খানা খোপ করব, 1 2 3 4, 4টে খোপ হয়ে গেছে। 4টে খোপের মধ্যে প্রথমটাতে x, দ্বিতীয়টাতে y দিলাম তো। এবার x এর একটা ভ্যালু তুমি মনে মনে বসাও। ধরো আমি বসিয়েছি 3, তাহলে x যদি 3 হয় তাহলে এই জায়গা 15 minus 3 যেটা মানে হচ্ছে কত? 12। তাহলে y এর মান কত হলো? 12। ক্লিয়ার? তাহলে x এর একটা ভ্যালু বসাবো, সেটা হিসাব করে y এর মান আমরা বের করব। তাহলে x এর ভ্যালু মনে করো আমি এবার বসাবো হচ্ছে 5। x এর ভ্যালু যদি 5 হয় তাহলে এই জায়গা 15 থেকে 5 চলে গেলে কত থাকে? 10। তাহলে y এর মান হলো 10। x এর মান মনে করো 8, তাহলে 15 থেকে 8 চলে গেলে কত থাকে? 7। তাহলে x আর y এর মান এই যে আমরা পেয়ে গেছি। তাহলে এই জায়গা লিখবো ভাষাটা এরকম, অতএব 1 নং সরল রেখার উপর বিন্দু সমূহ কত? 3,12। একটা বিন্দুকে সর্বদা x এর মান আগে আর y এর মান পরে লিখতে হয়, সেটাই তো আমরা জানি। তাহলে 3,12, এই জায়গা রয়েছে 5,10, এই জায়গা রয়েছে 8,7। ওকে, তাহলে 1 নং সরলরেখার উপর বিন্দু সমূহ আমরা পেয়ে গেছি। এবার আমাদের করতে হবে যে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ দুটি লম্ব অক্ষ নিয়ে পাই, দুটি লম্ব অক্ষ নিয়ে পাই যেখানে প্রতিটি ছোট ঘর 1 একক করে। এই ভাষাটা কিন্তু তোমরা যখন গ্রাফ পেপার করবে পরীক্ষার সময়, তখন এই ভাষাটা কিন্তু অবশ্যই লিখে দেবে, 1 একক করে। ওকে, এই ভাষাটা কিন্তু অবশ্যই লিখে দেবে এবং লিখবে বিন্দু সমূহ অঙ্কন করে পাই। বিন্দু সমূহ, এই জায়গায় এবং দেবে, এবং বিন্দু সমূহ স্থাপন করে পাই। এইটুকু ভাষা কিন্তু তোমাকে লিখতেই হবে পরীক্ষার খাতায়, নাহলে তোমাকে কিন্তু এমনিতে কোনো মার্ক দিয়ে দেওয়া হবে না। দেখো এবার আমি পরের পেজে একটা গ্রাফ পেপার নিচ্ছি তোমাদের জন্য, এই একটা গ্রাফ পেপার নিয়েছি। আর আমার এই পেজে যে বিন্দুগুলো ছিল সেই বিন্দুগুলো আমি একটু লিখে নিচ্ছি নিজের সুবিধার্থের জন্য। তোমরা করবে কি, এটা কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লিখবে, আর এই যে গ্রাফ পেপারটা রয়েছে এই গ্রাফ পেপারটা ওই খাতার সঙ্গেই পিন আপ করে দেবে, ঠিক আছে? কখনো কিন্তু এই খাতার উল্টো দিকে লেখালেখি করবে না, তাতে মানে সেটা ভালো সুন্দর দেখাও যায় না, আর তোমাদের পরীক্ষার সময় ওই টাইপের খাতা তোমাদের দেওয়াও হবে না। তোমরা পরীক্ষায় যে খাতাটাই পরীক্ষা দিচ্ছ সেই খাতায় সমস্ত কিছু লিখবে, আর এর এই জায়গায় পিন আপ করে দেবে ওই গ্রাফ পেপারটা। ওকে, তাহলে এই জায়গায় বিন্দুগুলো পেয়েছি 3,12, 5,10। আমি লিখে নিই এই জায়গায় যাতে আমাদের সুবিধা হয়, আমার মানে বারবার যাতে পেজ উল্টাতে না হয়। 3,12, 5,10, এই যে রইল 5,10। তারপরে আর কি রয়েছে? তারপরে রয়েছে 8,7, এই যে লিখে নিলাম আরেকটা বিন্দু 8,7।
এবার দেখো প্রথম 3 ঘর এক্স অক্ষ বরাবর 3 ঘর যেতে হবে, তাহলে 1 2 3, আর y অক্ষ বরাবর 12 ঘর, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12। আচ্ছা দেখো এই জায়গায় আমার একটা মানে বিন্দুটা ধরছে না, আমি গ্রাফ পেপারটা ছোট নিয়েছি, তাহলে আমি একটা কাজ করি, এই বিন্দুটা একটু চেঞ্জ করে দিই, এই বিন্দুটা একটু চেঞ্জ করে দিলে আমার গ্রাফ পেপারে ধরবে। তোমাদের কিন্তু যেহেতু বড় গ্রাফ পেপার আছে সেহেতু তোমাদের কোনো অসুবিধা হবে না, আমার যেহেতু গ্রাফ পেপারটা অনেকটা ছোট সেই জন্য আমি এটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমি এই জায়গায় ধরেছিলাম 6, আমার এটাই পছন্দ হয়েছে, ধরো 6 ধরেছিলাম, তাহলে এই জায়গায় 6 বসালে 15 থেকে 6 চলে গেলে এখানে থেকে কিন্তু 9, তাহলে আমার এই জায়গায় বিন্দুটা যেটা হলো নতুন বিন্দু সেটাও চেঞ্জ করে নিই, এখানে আমি 6,9 পেয়েছিলাম নতুন বিন্দুটা। এটা কেন করলাম, আমি আমার গ্রাফ পেপারটা ছোট নেওয়া হয়ে গেছে, আমার গ্রাফ পেপারে ওটা ধরছে না জন্য আমি এই বিন্দুটা চেঞ্জ করে নিলাম। তোমাদের যেটা ছিল সেটা দিয়েই তোমরা করবে, কোনো অসুবিধা নেই, 6,9। ওকে, তাহলে এই যে বিন্দুটা আমরা নিয়ে নিলাম, এবার আমরা গুনছি 6,9, তাহলে এই যে 1 2 3 4 5 6, এই যে 6 বিন্দু নিয়েছি, আর উপরে যেতে হবে 9, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই একটা বিন্দু আমরা পেলাম। ক্লিয়ার কথাটা, এই একটা বিন্দু পেয়েছি। 2 নম্বর বিন্দুটা কত আছে, 5,10, তাহলে আমি এই যে 5 মানে এটা, দেখো 1 2 3 4 5, 5 মানে এটা, 10 মানে কত, 1 2 3 4 5 6 7 8 9 10, এই হলো আরেকটা বিন্দু হলো। তারপরে রয়েছে কত, 8,7, তাহলে 8,7 আমরা যাওয়ার চেষ্টা করি, 1 2 3 4 5 6 7 8, এই যে 8, আর উপরে যেতে হবে 7 ঘর, 1 2 3 4 5 6 7, এই যে 7 ঘর গেলাম। তাহলে এই যে 3টি বিন্দু আমরা পেয়ে গেছি। এই 3টি বিন্দু পাওয়ার পর সব সময়ের জন্য তোমাকে মনে রাখতে হবে কিন্তু যে চিত্রটা স্কেল দিয়ে আঁকবো আমরা, এবং এটা পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবে, স্কেলটা যেন এই ঘরের কোণা দিয়ে যায়, একদম ঘরের কোণা দিয়ে যেন পাস হয়, এটা যেন মনে থাকে। দেখো এই ঘরের কোণা দিয়ে পাস হতে হবে, ঠিক আছে, এই ঘরের কোণা দিয়ে যেন পাস হয়, এটা যেন মাথায় থাকে, খেয়াল, বুঝলে? তাহলে এই হলো আমাদের সরলরেখা, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, আর এটা হলো সি বিন্দু। এই চিত্র আঁকার পরে এই সাইডে দরকার হলে বিন্দুটা লিখে দেবে 6,9, 6,9, সরি বি বিন্দুটা ছিল 6,9, 6,9 হচ্ছে এটা, এটা হলো 6,9, আর এটা হলো আমাদের 5,10, তাহলে এটা হলো 5,10, আর এটা পেয়েছি আমরা 8,7, তাই না? তাহলে এই হলো আমাদের 3টে বিন্দু, এবং এখানে কিন্তু এক্স ও এক্স ড্যাশ নাম দেবে, আর এখানে কিন্তু ওয়াই ও ওয়াই ড্যাশ নাম দেবে, এটা যেন মনে থাকে। তাহলে এই হলো তোমাদের লেখচিত্র অঙ্কন, এছাড়া আর কিছুই এখানে করার দরকার নেই। ক্লিয়ার হলো কথাটা? তাহলে আমাদের দেখো আগের পেজে ছিল এই যে এইটুকুই লেখা, আর এই অঙ্কটার সমাধান যে লেখচিত্র আঁকতে বলেছিল সেটা হলো এইটুকু, যেখানে এগুলো কিন্তু লেখার দরকার নেই, ওটা আমি আমার নিজের জন্য লিখেছিলাম যাতে আমার বারবার পেজ উল্টাতে না হয়। তাহলে এই ছিল টোটাল অঙ্ক। শুধুমাত্র খেয়াল করতে হবে যখন ছবিটা আঁকবে যেন ঘরের কোণা দিয়ে পাস হয়, একদম সোজা করে ধরবে যেন ঘরের কোণা দিয়ে ওটা পাস হয়ে যায়। চলো পরের অঙ্কটা এবার আমরা দেখবো, যাদের দেখার দরকার আর একবার দেখে নাও একটু কি কি করলাম আমরা। ওকে, চলো পরের অঙ্কটা দেখি এবার। দেখো এবার আমাদের বলেছে এটা সমাধান করো, খুব ভালো অঙ্ক আছে, এটা সমাধান করতে বলেছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা সমীকরণ দুটো লিখে নিচ্ছি, x/2 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 1, এটাকে লসাগু করব। লসাগু করলে কত লসাগু হয়, 6 লসাগু হয়। তাহলে এই জায়গায় 6 লসাগু হলে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। তাহলে এখান থেকে বলা যাচ্ছে 3x প্লাস 2y, 6 এই কোনাকুনি গুণ করলে এই জায়গায় 6 হলো, এটা হলো 1 নম্বর। ক্লিয়ার হলো? এটা 1 নম্বর। সাইডে এরকম একটা দাগ দিয়ে পরেরটা আবার লিখছি, x/3 এটা লিখছি এবার, আর এখানে রয়েছে y/2 ইজ ইকুয়াল টু রয়েছে 1। তাহলে এখানেও আমি 6 লসাগু করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি 2x প্লাস 3y রয়েছে ইজ ইকুয়াল টু রয়েছে 1। তাহলে এখান থেকে বলতে পারি 2x প্লাস 3y, 6 কোনাকুনি গুণ করে দিলাম, এই যে এটা হলো 2 নম্বর, তাই তো? তাহলে আমাদের সব সময়ের জন্য টার্গেট থাকে হয় x এর সহগ সমান করব, নইলে y এর সহগ সমান করব, সেটাই তো আমাদের টার্গেট থাকে। তাহলে এইবার আমরা করব কি, y এর সহগই সমান করি। তাহলে y এর সহগ সমান করতে হলে এখানে y এর মান রয়েছে 2, ওই 2 দিয়ে এটাকে গুণ করব, এখানে y এর সহগ রয়েছে 3, 3 দিয়ে এটাকে গুণ করব। তাহলে আমরা এই সংখ্যা ওটার দিকে গুণ করব, আর ওই সংখ্যা দিয়ে এটাকে গুণ করব। তাহলে 1 নম্বরে কত দিয়ে গুণ করব, y সমান করতে হলে এইটা দিয়ে একে গুণ করব, তাহলে 3 দ্বারা গুণ করে পাই, তাহলে 1 গুণ 3, এবং 2 নংকে কত দিয়ে গুণ করব, এই জায়গা 2 দিয়ে গুণ করব, 2 দ্বারা গুণ করে পাই।
করে পাই লিখলাম। তাহলে দেখো এটাকে আমি কত দিয়ে গুণ করছি, এটাকে 3 দিয়ে, এই সাইডে লিখে নেবে তাহলে তোমার সুবিধা হবে নিজের জন্য, ঠিক আছে। তাহলে এই জায়গা 3 দিয়ে গুণ করলে 3 3 কত হয়, এটা 3 3 এখানে হয় 9x, প্লাস 3 দিয়ে গুণ করলে 3 2 6y, 3 দিয়ে গুণ করলে 3 6 18, 2 দিয়ে গুণ করলে 2 2 4x, প্লাস 2 দিয়ে গুণ করলে 2 3 2 6y, 2 দিয়ে গুণ করলে 6 2 12। যদি কখনো এরকম সেম চিহ্ন থাকে, সেম চিহ্ন থাকলে সর্বদা চিহ্ন উল্টে লিখতে হয়, বিপরীত চিহ্ন। তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, আর এখানেও মাইনাস। তাহলে এই দুটো কেটে গেল। 9 এর থেকে 4 চলে গেলে থাকে এখানে 5x, আর এটা তো কেটে গেছে। আর 18 থেকে 12 চলে গেলে থাকে এখানে 6। তাহলে এখানে আমি বলতে পারি x = কত পেয়েছি, এই জায়গায় আমার ধরছে না জন্য এই সাইডে লিখছি, তোমরা কিন্তু এই সাইড দিয়েই লিখবে। আমি পেয়েছি 5x = 6, তাহলে x = পাবো আমরা 6/5। এটা হলো x এর মান। তোমরা কিন্তু নিচ দিয়ে লিখবে, আমি সাইডে লিখছি কারণ আমার জায়গা নেই, সেই জন্যই আমি সাইডে লিখেছি। ক্লিয়ার হলো কথাটা? তাহলে x এর মান পেয়েছি 6/5। এবার পরে পেজে যাব আমি। তো আমি এই জায়গায় দেখো, এই যে x এর মানটা পেয়েছো, এই x এর মানটা তুমি হয় এই জায়গায় নইলে এই জায়গায়, যে কোনো একটা সমীকরণে হয় 1 নংয়ে নইলে 2 নংয়ে বসাবে। তাহলে আমি এই জায়গায় 1 নংয়েই বসাচ্ছি, যেহেতু ওটা প্রথমে রয়েছে। তুমি 2 নম্বরে বসালেও কোনো অসুবিধা নেই। তাহলে ভাষাটা কিভাবে লিখবে, x = 6/5 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসিয়ে দিই, x = 6 বসাবো কিন্তু। তাহলে এই জায়গা রয়েছে 3 বসালাম, ইন্টু 6/5 x এর মান বসালাম, প্লাস 2y রয়েছে, ডান দিকে রয়েছে আমাদের 6, ডান দিকে রয়েছে 6। শুধু x এর মানটা বসিয়েছে, আর কিচ্ছু করিনি কিন্তু আমি। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এইবার আমি দেখো এই জায়গা রয়েছে 3 6 18/5, প্লাস এখানে রয়েছে 2y = 6। তাহলে এখান থেকে বলতে পারি 2y = 6 - 18/5 হলো। তাহলে এখান থেকে আমি বলতে পারি 2y = 5 লসাগু হলো, 5 ছক 30 - 18। তাহলে এখান থেকে বলতে পারি 2y = 30 এর থেকে 18 বাদ দিলে থাকে 12/5। তাহলে এখান থেকে বলতে পারি y = 12/5, আর এই 2 নিচে চলে এলো, 2 দিয়ে এটাকে কাটলে এটা হয় 6। তাহলে আমি আর জায়গা নেই জন্য সাইডে লিখলাম। তাহলে y এর মানও পেয়েছি 6/5 হলো। এবার ফাইনাল অ্যান্সার যেটা লিখতে হয়, সব কিন্তু নিচ দিয়ে লিখবে, সাইডে লিখবে না এগুলো। ফাইনাল অ্যান্সার যেটা লিখতে হয়, সমাধান করে পাই, সমাধান করে পাই। সমাধান করে কি পাই, x = 6/5 এবং y = কত পেলাম, 6/5। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। কোনো টাফ ব্যাপার কিন্তু এখানে ছিল না। দেখো কিভাবে করেছি, জাস্ট এইটুকু। ওই জায়গায় অপনয়ন, এটা কিন্তু অপনয়ন পদ্ধতিতে আমরা করেছি, ঠিক আছে। অপনয়ন পদ্ধতি বাদে আরো যে সমস্ত পদ্ধতি আছে তার মাধ্যমেও যদি তুমি সমাধান করো কোনো অসুবিধা নেই। অপনয়নে কিন্তু এটা আমি সমাধান তোমাদের শেখালাম, অপনয়নেই করতে হবে এমন কোনো কথা নেই। তুমি তুলনামূলক, বজ্রগুণন, যা খুশির মাধ্যমে করতে পারো, কোনো অসুবিধা হবে না। তা আমি অপনয়নে তোমাদের দেখালাম, এটা হলো। চলো এবার সামনের দিকে এগোবো তাহলে। দেখো এই অঙ্কটাকে আমাকে কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো। খুব ভালো অঙ্ক রয়েছে। তাহলে এই জায়গায় আমরা লিখলাম যে x³ - 7x - 6 লিখে নিলাম। তাহলে এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় ভ্যানিশিং মেথড। এই ভ্যানিশিং মেথডের মাধ্যমে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। ভ্যানিশিং মেথড কখন অ্যাপ্লাই করতে হয়, ভ্যানিশিং মেথড আমরা সেই সময় অ্যাপ্লাই করব যখন আমরা দেখব যে এরকম ধরো x⁴ রয়েছে, মাঝখানে ধরো কোনো একটা টার্ম নেই, তারপর রয়েছে x², তারপরে আবার মনে করো এই জায়গায় 1 রয়েছে। যখন কোনো একটা সংখ্যা এই জায়গায় ভ্যানিশ থাকে, সেই মুহূর্তেই কিন্তু আমাদের এই ভ্যানিশিং মেথডটা অ্যাপ্লাই করতে হয়। ভ্যানিশিং মেথড কিন্তু তখনই আমরা অ্যাপ্লাই করব যখন দেখব মাঝখানে কোনো একটা টার্ম নেই। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করব দেখো, আমি এটা তোমাদের শেখাচ্ছি নিজের সুবিধার্থের জন্য। তুমি সাইডে ছোট্ট করে একটা দাগ টেনে নেবে, নিলে এবার এই জায়গায় লিখে নাও x³ - 7x - 6। এই x এর মান +1 অথবা -1 অথবা +2 অথবা -2 এইগুলো বসাবে। কোন মানটা বসালে এটা 0 হচ্ছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো আমি এই জায়গায় দেখতে পাচ্ছি যদি 1 বসাই তাহলে এখানে থাকে 1, এই জায়গায় রয়েছে -7, 1 বসালে এখানে থাকে 1, আর এখানে রয়েছে 6। এটা কি 0 হচ্ছে? হচ্ছে না কিন্তু 0, তাই না? তাহলে এবার যদি আমি এই জায়গায় -1 বসাই, -1, তাহলে -1 তার কিউব, এখানে রয়েছে -7 × -1 -6 রয়েছে। -1 এর কিউব মানে -1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 7 হয়ে গেল, এখানে রইলো -6। তাহলে 7 - 7 এটা পড়ে রইলো = 0। তাহলে x এর মান কত বসিয়েছিলাম,
এক্স এর মান কিন্তু -1 বসিয়েছিলাম, তাই জন্য এটা 0 হয়েছে। এই -1টা এইদিকে নিয়ে আসতে হয়, তাহলে x + 1 = 0। ওকে, তাহলে এই যে জিনিসটা তুমি পেয়েছো, এই জিনিসটা একটা লাইন ছেড়ে দিয়ে, সব সময় যেন এই কথাটা যেন মনে থাকে, একটা লাইন ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার পরে এই জায়গা কতবার মাথায় কত রয়েছে 3, তাহলে 3 বার ওই জিনিসটা লিখবে x + 1, একটু দূরে x + 1, আবার একটু দূরে x + 1। যদি এখানে 4 থাকতো তাহলে 4 বার লিখলাম, 5 থাকলে 5 বার লিখবো, 6 থাকলে 6 বার লিখবো, যদি 2 থাকে তাহলে 2 বার লিখবো। ক্লিয়ার হলো কথাটা? লিখলাম এটা, লেখার পরে এবার আমরা নিজে নিজে এই জিনিসটা করার চেষ্টা করব। দেখো এই জায়গা রয়েছে x3, x3 বানাতে হলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? x² দিয়ে গুণ করতে হবে। তাহলে x² দিয়ে এখানে গুণ করলে পরে হয় x3, x² দিয়ে এখানে গুণ করলে হয় +x²। প্রশ্নে কি কোনো +x² বা x² জাতীয় রাশি আছে? নেই কিন্তু। তাহলে এই +x² তাড়াতে হলে আমাকে এই জায়গায় একটা -x² আমি দিয়ে দিলাম। ক্লিয়ার হলো কথাটা? -x² তৈরি করতে হলে আমাকে এইবার এই জায়গা কি দিতে হবে? দেখো -x² যদি আমাকে এই জায়গা তৈরি করতে হয়, তাহলে কিন্তু আমাদের এই জায়গা একটা -x দিলে, এই যে গুণ করলাম, তবেই -x² হয়। তাহলে এই গুণফলটা কিন্তু এই যে আগের থেকে লেখা হয়ে গিয়ে থাকে, এটার সঙ্গে এটা আবার গুণ করবে না, শুধু পরেরটাকে গুণ করবে। তাহলে এখানে -x দিলাম। ক্লিয়ার হলো কথাটা? তাহলে -x দিলাম। এবার আমি দেখো এই সাইডে, এবার দেখো এই জায়গা আমার 7 খানা -x ছিল, তার থেকে একটা আমি নিয়ে নিয়েছি, তাহলে বলতে পারি আরো 6 খানা -x এখানে রয়েছে। তাহলে -6x বানাতে হলে আমাদের এই জায়গা কি দেওয়া দরকার? এখন আমাদের এই গ্যাপে কত দিলে -6 হবে? আমি যদি এই জায়গাটা -6 বসিয়ে দিই, তাহলেই তো -6x হবে। তাহলে সেটা তো এই যে গুণ করা হয়ে গেছে, শুধু পরেরটা আমি গুণ করে লিখলাম, এই যে লিখলাম। তাহলে এবার দেখো এই জায়গা কি উৎপন্ন হলো? এই জায়গা উৎপন্ন হয়েছে x + 1, এটা উৎপন্ন হয়েছে, আর পরে রয়েছে x² - x, আর এখানে রয়েছে -6। তাহলে এটা হলো ফার্স্ট রাউন্ডের উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকে বিশ্লেষণ করার সময় অনেকেই স্টুডেন্ট এই পর্যন্ত করে রেখে দিয়েই চলে আসবে, না এই পর্যন্ত করলে হবে না, তোমাকে খেয়াল করতে হবে এই 2 নম্বর রাশিটা, এটাও কি আবার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে কিনা সেটা কিন্তু তোমাকে চেক করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অবশ্যই এই দ্বিতীয় রাউন্ডটা আবার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে। কেন? 6 আমরা লিখতে পারি 3 গুণ 2, দেখো 3 থেকে 2 বিয়োগ করলেই কিন্তু 1 উৎপন্ন হয়, তাই না? আর এই যে টাইপটা লিখেছিলাম, এটা রাফ ওয়ার্ক, এটা পরীক্ষায় তোমরা না করে দেখালেও হবে, রাফ করে দেখালেও হবে। তাহলে x + 1 আমি এই যে রেখে দিলাম, আর এই জায়গায় আমি লিখলাম x²। আমি এটাকে একবারে লিখি, সব স্টুডেন্টদের আমি দেখেছি ওরা কি করে, এরকম মাইনাস লিখে, এরকম করে লিখে, তারপরে আবার পরের লাইনে গিয়ে ভেঙে লেখে। তা লেখার কি দরকার ভাই? তুমি এই জায়গা খেয়াল করো, তোমাকে -x বানাতে হবে। কি করে -x বানানো যায়? তাহলে 3x + 2x, এটা দিলেই দেখো -x হয়ে যায়, এখানে রয়েছে -6 হয়ে গেল। এই হলো আমাদের জিনিস। তাহলে এইবার দেখো এই জায়গায় আমরা কি করব, এবার এটাকে আমরা মিডিল টার্ম করার চেষ্টা করছি, তাই না? তাহলে এখানে রইলো x + 1 রইলো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এই জায়গায় আমি x কমন নিচ্ছি, এই দুটোর থেকে x কমন নিলে এখানে থেকে x - 3, আর এখান থেকে আমি +2 কমন নিচ্ছি, তাহলে এখানে থেকে x - 3 রইলো এটা। তাহলে এবার খেয়াল করে দেখো x + 1 আগের থেকেই ছিল, ও শুধু পরপর করে চলে যাবে, ওর কোনো অসুবিধা নেই। আর এখান থেকে আসে x - 3, আর এখান থেকে আসে x + 2। তাহলে এটাই হলো উৎপাদকে বিশ্লেষণ, এছাড়া আর কোনোই জটিলতা এখানে নেই। ওকে, তাহলে আমরা 6 দাগের অঙ্কটাও করে ফেলেছি। চলো এবার পরের অঙ্কটাই আমরা যাব, সামনের দিকে এগোই, দেখি পরের অঙ্কটা কি রয়েছে। বাহ, এই জায়গায় বলেছে কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে প্রমাণ করো চতুর্ভুজটি একটা সামান্তরিক হবে। একদমই সহজ জিনিস, কোনো কঠিন ব্যাপার নয় কিন্তু। এই জায়গায় আমি তোমাদের একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। দেখো উপরে একটা আই বটনে এটা লেখা উঠছে, সেই লেখাটা তোমরা একটু দেখে নাও, সেখান থেকে ওটা ক্লিক করলেই হবে। তাছাড়া আমি ডেসক্রিপশনেও ভিডিওটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সামান্তরিকের যত উপপাদ্য আছে সব কিছু তোমরা দেখে নাও। আমি এখন এই মুহূর্তে আর এটা করাচ্ছি না, কারণ যেহেতু এটা বইতেও করে দেওয়া থাকে, কিন্তু বইয়ের জিনিস আমরা বুঝতে পারি না, অনেকেই মুখস্থ করি। মুখস্থ করার কোনো দরকার নেই, আমি তোমাদের একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ভিডিওটা। যারা দেখোনি ভিডিওটা অবশ্যই 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 দেখে নাও, ভিডিওটা দেখলে তোমাদের উপকার লাগবে কিন্তু। চলো সামনের দিকে এবার আমরা এগোবো। এটা কিন্তু আমি করে দিলাম না, ডেসক্রিপশনে তোমরা যাও, সেখানে তোমরা পাবে। তাছাড়া যদি তোমাদের দরকার হয়, তোমরা আমার চ্যানেলের লোগো যে আমার মুন্ডুটা রয়েছে, মুন্ডুর উপর ক্লিক করো, দেখবে ওখানে প্লেলিস্ট আছে নিচে, ওই প্লেলিস্ট তোমরা ক্লিক করো। প্লেলিস্ট ক্লিক করলে দেখবে প্লেলিস্টের মধ্যে ক্লাস 9-এর সমস্ত অঙ্কের সমাধান বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে ক্লিক করলেই দেখবে ওখানে সামান্তরিকের সমস্ত উপপাদ্যের প্রমাণ বলে একটা ভিডিও আছে, 1 ঘন্টা 2-3 মিনিটের। ওই ভিডিওটা তোমরা
দেখে নেবে। ওকে, চলো সামনের দিকে এগোবো এবার আমরা। প্রমাণ করো কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে এতে একই কথা বলে দেওয়া আছে, কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তাহলে এটা দেখো কিভাবে আমি করছি, প্রদত্ত প্রথম লিখি, প্রদত্ত আমাকে বলে দেওয়া আছে কিন্তু এই ক্ষেত্রে এবিসিডি একটা চতুর্ভুজ, তাহলে আমি যে কোনো একটা চতুর্ভুজ এঁকে নিচ্ছি। ওকে, এই যে একটা চতুর্ভুজ এঁকে নিচ্ছি, কেমন, যার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এইটা আর এটা সমান, এইটা আর এটা সমান, এটা বলে দেওয়া আছে কিন্তু প্রশ্নে। তাহলে এ বি সি ডি, এই জায়গা প্রদত্ত লিখছি যে এ বি সি ডি একটি চতুর্ভুজ, চতুর্ভুজ যার এডি বাহু ইজ ইকুয়াল টু বিসি বাহু, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান বলে দেওয়া আছে, এবং এবি বাহু ইজ ইকুয়াল টু ডিসি বাহু, এটা কিন্তু বলেই দেওয়া আছে, সেই জন্য এটা করেছি। 2 নাম্বার প্রামাণ্য লিখতে হয় আমাদের। তাহলে প্রামাণ্য, প্রামাণ্যতে কি আছে, যে প্রামাণ্যতে আছে আমাদের এবিসিডি একটি সামান্তরিক প্রমাণ করতে বলেছে, এই যে প্রমাণ করতে হবে চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক, যেমন ভাবে বলবে তেমন ভাবে লিখে দেবো, যা প্রমাণ করতে বলেছে তাই লিখলাম, এই যে এবিসিডি একটি সামান্তরিক, সামান্তরিক। ক্লিয়ার হলো কথাটা? এবার 3 নম্বর আমাদের কি দরকার হয়, অঙ্কন। তাহলে অঙ্কনটা লিখে নি, অঙ্কনটা লিখে নিচ্ছি। অঙ্কন, অঙ্কন মানে এই চতুর্ভুজ যদি দেয় আর সামান্তরিক চ্যাপ্টারে সর্বদা একটা কর্ণই এঁকে নিতে হয়, আর কিচ্ছু আঁকার দরকার নেই। তাহলে এই যে এ কমা সি যুক্ত করলাম, যুক্ত করলাম, হলো, যুক্ত করলাম। তাহলে এবার আমাদের কি দরকার, আমাদের এই জায়গায় দেখো ওরা কিন্তু বলেই দেওয়া আছে সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে পরেই কিন্তু এরা দুজন সমান্তরাল হয় না। কেমন, ধরো এই একটা বাহু আছে আর এই একটা বাহু আছে, এই দুটো দেখো বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু এটা কি সামান্তরিক হবে, হবে না কিন্তু। তাহলে আমি যদি দেখাতে পারি এইটার এটা সমান্তরাল, তাহলেই কিন্তু সেটা সামান্তরিক হয়ে যায়। তাহলে আমাদের টার্গেট ওই দুটো সমান্তরাল দেখাবো, সমান্তরাল দেখাতে হলে আমাদের সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে এই জায়গায় এবার প্রামাণ্য মানে প্রমাণে চলে যাই। প্রমাণ, সেই একইভাবে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি থেকে পাই, থেকে পাই, ওই দুটো ত্রিভুজ থেকে পাই, কি পাই দেখো, আমাদের বলে দেওয়া আছে যে এসি সাধারণ বাহু, খুব ভালো কথা, সাধারণ বাহু। 2 নম্বর বলে দেওয়া আছে আমাদের এডি ইজ ইকুয়াল টু বিসি, কোন জায়গায় বলে দেওয়া আছে, প্রদত্ততে বলে দেওয়া আছে, তাহলে এই জায়গায় লিখবো প্রদত্ত থেকে পাই, প্রদত্ত থেকে পাই। 3 নম্বর আমরা বলে দিতে পারি যে এবি ইজ ইকুয়াল টু ডিসি, কোন জায়গা থেকে বলেছি, এই যে আমাদের বলে দেওয়া আছে এটাও প্রদত্ত থেকে পাই, তাই না, আমি ডট ডট দিচ্ছি, তোমরা কিন্তু ওই লিখে নেবে ভাষায়। তাহলে হয়ে গেল বাহু সমান বাহু সমান বাহু সমান, তাহলে এই ত্রিভুজ দুটো কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল। তাহলে পরের পেজে সেটাই লিখছি, আরেকটা চিত্র এঁকে নিই সাইডে, এ বি সি ডি, এই যে চিত্রটা এঁকে নিয়েছি, যে অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি, কোন শর্ত মতে, সাইড 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 শর্ত মতে, শর্ত মতে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে 3টি সাইড সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারি কি, যে অতএব, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, যে আমি কি লিখবো লাস্ট কথাটা, আমাকে তো বলেছে সামান্তরিক প্রমাণ করো, দুটো বাহু সমান বলেছে, আমি বলেছি এবার যদি সমান্তরাল প্রমাণ করতে বলি তাহলেই কিন্তু আমাদের বলে দিতে পারবো এটা সামান্তরিক। আর মাঝে একটা কথা আমি বলে এসেছিলাম, দুটি বাহু সমান্তরাল হলে এই দুটো কোণ সমান হয়, আবার বিপরীত দিকে এই দুটো কোণ সমান হলে এই দুটো বাহুও সমান্তরাল হয়, এটা কিন্তু মাঝে আমি বলে দিয়ে এসেছিলাম। তাহলে এইবার এই ত্রিভুজ দুটো যেহেতু সর্বসম, তাহলে আমি কিন্তু স্পষ্টতই এই কথা বলে দিতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাই এই জায়গায় লিখবো অ্যাঙ্গেল বি এ সি কোণ, সরি ভুল লিখলাম, ভুল লেখা হয়ে গেছে, ভুল লেখা হয়ে গেছে, আমাদের তো দরকার হচ্ছে নিচের কোণটা, এটা তাহলে বিসি এ কোণ হবে, অ্যাঙ্গেল বিসি এ কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এ ডি কোণ। এই জায়গায় লিখবো কি, সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ, অনুরূপ কোণ মানে আছে একই কোণ, একই কোণ মানে সর্বসম ত্রিভুজ যে দুটো আমরা প্রমাণ করলাম তার একই কোণ ওটা, বুঝলে? তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় লিখবো যেহেতু এডি ইজ ইকুয়াল টু বিসি এবং
অ্যাঙ্গেল BCA কোণ অর্থাৎ এই কোণটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল CAD কোণ অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণ যেহেতু সমান অতএব বলে দিতে পারি AD সমান্তরাল BC। তাহলে আমরা বলতে পারি কি যে অতএব সামান্তরিকটি তাহলে আমরা কি বলতে পারি এই জায়গায় যে অতএব চতুর্ভুজটি সামান্তরিক হবে। কেন হবে সামান্তরিক? তার কারণ ওরা বলে দিয়েছিল এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান, আর আমি দেখালাম এখন এই দুটো বাহু সমান্তরাল। আমি দেখো আজকে সকালবেলায় তোমাদের শিখিয়েছিলাম যে একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হলে পরে সেটা কিন্তু সামান্তরিক হয়। তাহলে ওরা তো সমান দেখিয়েছে আর আমি সমান্তরাল দেখালাম, তাহলে আমি কি বলতে পারি এই চতুর্ভুজটি অবশ্যই একটি সামান্তরিক হবে, তাই না? তাহলে এই ছিল আমাদের প্রমাণ। চলো পরবর্তী প্রমাণে কিন্তু আমি এগোবো। আবার বলছি কথাটা, একটি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলেই কিন্তু সেটা সামান্তরিক হয়। ওরা সমান বলে দিয়েছে, আমি শুধু সমান্তরাল প্রমাণ করলাম, তাহলেই এটি সামান্তরিক বলে দিতে পারবো। এরপরে এই জায়গাও রয়েছে, এটাও আমি ওইখানে প্রমাণ করে দিয়েছি সামান্তরিক চ্যাপ্টারে, একদম সহজ অঙ্ক। বলেছে প্রমাণ করো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান, এটা কিন্তু আমাকে বলে দেওয়া আছে। তাহলে আমাদের কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে এটা দেখো খুব নরমালি আমরা প্রমাণ করে দিতে পারবো, খুব একটা চাপের দরকার হবে না। কোনটা? দেখো এই একটা চতুর্ভুজ আছে, আগে সাইডে এঁকে নিই তাহলে তোমরা বুঝতে পারবে। ABCD কোণ, এটাই তো আছে। তাহলে আমাকে প্রদত্ত বলে দেওয়া আছে, প্রদত্ত কি বলে দেওয়া আছে? ABCD চতুর্ভুজের অ্যাঙ্গেল ABC কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ADC কোণ। এই কোণটা আর এই কোণটা সমান, ওরাই কিন্তু বলে দিয়েছে যে পরস্পর সমান। এবং কোণটা বলে দেওয়া আছে, অ্যাঙ্গেল এই কোণটা অর্থাৎ BAD কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এই কোণটা, সেটা কি? BCD কোণ। এটা ওরা বলে দিয়েছে। এবার আমাকে প্রমাণ করতে হবে চতুর্ভুজটি কি একটা সামান্তরিক, এটা আমার টার্গেট। তাহলে দেখো এই যে প্রমাণ আমাদের প্রদত্ত, এটা বলে দেওয়া আছে। এই জায়গা আমাদের প্রামাণ্য কি? মান্য যে ABCD একটি সামান্তরিক, এই যে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে প্রমাণ করতে বলেছে। তাহলে ABCD একটি সামান্তরিক। ক্লিয়ার কথাটা? এবার এই ক্ষেত্রে অঙ্কনের কোনো দরকার নেই, সহজ লজিকে আমি করে দেবো এটা। তাহলে এই জায়গা প্রমাণে চলে যাই। প্রমাণ, একটা সামান্তরিকের পাশাপাশি দুটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজের পাশাপাশি দুটি কোণের সমষ্টি যদি আমি 180 ডিগ্রি দেখিয়ে দিতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো যে এটি একটি সামান্তরিক। সেটাই আমি প্রমাণ করার চেষ্টা করব। দেখো আমি এই জায়গায় করছি কি, অ্যাঙ্গেল চারটে অ্যাঙ্গেলই নেব। অ্যাঙ্গেল ABC প্লাস ABC মানে এইটা নিয়েছি, অ্যাঙ্গেল BCD সেটা কোনটা নিয়েছি? সেটা নিয়েছি এইটা, প্লাস অ্যাঙ্গেল CDA কোনটা নিয়েছি? এইটা, প্লাস অ্যাঙ্গেল DAB। চারখানা কোণ, এই চারখানা কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। একটা চতুর্ভুজের চারখানা কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। ক্লিয়ার? দেখো তো এই জায়গায় আমাকে বলে দেওয়া আছে ABCD মানে কি? ABCD মানে হচ্ছে ABC কোণ। এই ABC কোণ মানে কি? ADC কোণ, সেটা তো। তাহলে আমি এই জায়গা বসিয়ে দিতে পারি যে ADC কোণ। তাহলে এই জায়গা বসিয়ে দিলাম ADC কোণ, এর পরিবর্তে কিন্তু বসালাম ADC কোণ, প্লাস BCD কোণ। তাহলে দেখো তো এই যে BCD কোণ মানে আমি বলতে পারি BAD কোণ। তাহলে এর পরিবর্তে বসালাম BAD কোণ, অ্যাঙ্গেল BAD কোণ। আর বাকি দুটো চেঞ্জ করব না। অ্যাঙ্গেল CDA ঠিকঠাক করে লিখি, দাঁড়াও। অ্যাঙ্গেল CDA প্লাস এই জায়গা রয়েছে অ্যাঙ্গেল DAB ইজ ইকুয়াল টু 360 রইলো। দুটো চেঞ্জ করব আমি, আর কোনো কিছু আমি কিন্তু চেঞ্জ করব না। এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে এটা, আর বাকি কিন্তু কিছু চেঞ্জ করিনি। এবার খেয়াল করো তো ADC কোণ মানে কোনটা? এইটা, এই যে ADC কোণ হলো। আর এই CAD কোণ মানে কোনটা? এটা একই কোণ তো। আবার খেয়াল করো কি বললাম কথাটা, ADC কোণ সেটা মানে হলো এটা।
আবার সিএডি কোণ, সিএডি কোণ, সিএডি কোণ সেটা মানেও তো এটা, তাহলে এই দুটো কোণ তো একই, আমি বলতে পারি। তাহলে এই দুটো আমি একই জিনিস জন্য আমি কি লিখতে পারি, 2 ইন্টু অ্যাঙ্গেল এ ডি সি আছে এই জায়গায়, কারণ এটাও যদি এক্স হয় আর এটাও যদি এক্স হয়, এক্স প্লাস এক্স মানে কি 2x, তাই না? তাহলে এই জায়গায় আমরা সেটাই তো লিখতে পারি যে এইটা প্লাস ওই কোণটাও তো একই কোণ, তাই জন্য আমি এই জায়গায় লিখলাম এইটা। আচ্ছা, যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি একটা কাজ করো, একটা কাজ করো, এই জায়গায় তোমরা এরকম করে লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে, সুবিধা হবে, ভীষণ সুবিধা হবে। যে এই জায়গায় আমরা এটা এক্স আর এটাকে ওয়াই ধরে নিলাম, তাহলে এটাও এক্স হবে এটাও ওয়াই হবে, তাই না? তাহলে এর পরিবর্তে কি আমি এই জায়গায় বসিয়ে দিতে পারি, এই জায়গার এর পরিবর্তে দেখো তো, এই জায়গায় আমরা বসিয়ে দিতে পারি এডিসি কোণ, এডিসি কোণ কোনটা, এডিসি কোণ মানে এক্স, প্লাস বিএডি কোণ, বিএডি কোণ মানে ওয়াই, প্লাস সিএডি কোণ, সিডিএ, সিডিএ কোণটা, সিডিএ এইটা এইটা, তাহলে এটা মানে আবার এক্স, প্লাস ডিএবি কোণ, ডিএবি কোণ মানে এইটা, তার মানে সেটা হলো ওয়াই। এটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে আমি এই জায়গায় বলতে পারি, পরের পেজে নিয়ে যাচ্ছি, দেখো 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু 360। কেন 2x প্লাস 2y লিখলাম, x প্লাস x 2x, y প্লাস y 2y, এটা মানে 360। পরের পেজে আমি চিত্রটা আরেকবার এঁকে নিই, এ বি সি ডি, এটাকে x ধরেছিলাম এটাকে y ধরেছিলাম, তাই জন্য এটা x হয়েছিল আর এটা y হয়েছিল, তাই না? তাহলে এই যে লাইনের থেকে আমি 2 কমন নিলাম, তাহলে x প্লাস y, এটা ইজ ইকুয়াল টু 360। তাহলে এই জায়গা থেকে x প্লাস ওয়াই মানে পেয়েছি 180, x এর মান আর y এর মান পাশাপাশি দুটো কোণ, দেখো x আর y দেখো পাশাপাশি আছে, দেখো x y x y x y x y সব পাশাপাশি রয়েছে না, তাহলে এটা মানে আমি বলে দিতে পারি অ্যাঙ্গেল এ বি সি কোণ, এই যে x এর মান বসিয়েছি আর y এর মান হলো অ্যাঙ্গেল বি এ ডি, সরি বি এ ডি কোণ, হ্যাঁ এটা মানেই তো 180 পেলাম। তাহলে এই যে পাশাপাশি দুটি কোণের সমষ্টি কত পেলাম, 180। তাহলে পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180 হলে চতুর্ভুজটা কি হয়, সামান্তরিক। তাহলে এই জায়গায় লিখবো অতএব প্রমাণিত হয়ে গেছে কিন্তু এ বি সি ডি একটি সামান্তরিক, সামান্তরিক, ব্যাস এইটুকুই ছিল আমাদের কিন্তু অঙ্কটা। তাহলে আমরা কিভাবে করলাম, এই জায়গায় এসে যাদের বুঝতে অসুবিধা হয়েছে সেই জন্য কিন্তু আমি এক্স ওয়াই ধরে নিয়েছি, যাতে তোমাদের কখনো বুঝতে অসুবিধা না হয়। ওকে, ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গায় যখন এক্স ওয়াই ধরেছো তাহলে এই জায়গায় কিন্তু সাইডে করে এই জায়গায় লিখে নিতে হবে, যারা এক্স ওয়াই ধরেছো, এই যে এ বি সি কোণ, এ বি সি কোণ এইটা ধরেছিলে না, এটা এক্স ধরেছিল আর এটা ওয়াই ধরেছিল, এই জায়গায় লিখে নিতে হবে। এবিসিডি চতুর্ভুজের এবিসি ইজ ইকুয়াল টু এডিসি ইজ ইকুয়াল টু এক্স, এটা ধরে নিয়েছি আমরা, আর এই জায়গা এ বিএডি ইজ ইকুয়াল টু বিসিডি ইজ ইকুয়াল টু ওয়াই ধরে নিয়েছি, তারপর যেমন করে করেছি অঙ্কটা এইভাবে, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। বুঝেছো নিশ্চয়ই? 8 দাগের যে অঙ্কটি আছে সেটা কি বলেছে, এবিসিডি আয়তকার চিত্রের, তাহলে সাইডে আমি একটা আয়তকার চিত্র এঁকে নিই। ওকে, তাহলে এই জায়গায় আমি একটা আয়তকার চিত্র এই যে এঁকে নিচ্ছি, আয়তকার চিত্র এই এঁকে নিলাম, সুন্দর করে একটা আয়তকার চিত্র আমি এঁকে নিচ্ছি। তোমরাও আমার সঙ্গে সঙ্গে একটা আয়তকার চিত্র এঁকে নাও, এ বি সি ডি হলো, দিয়ে দিয়েছো নামটা। তাহলে এবার আমাদের এই জায়গায় বলে দেওয়া আছে কি, যে এমন একটা আয়তকার চিত্র যার এ বি বিসি সিডি ডি এ বাহুর উপর যথাক্রমে ই এফ জি এইচ বিন্দুগুলি এমনভাবে অবস্থিত যাতে এই আর সিজি সমান হয় এবং বিএফ আর ডিএইচ সমান হয়। তাহলে আমি এরকম করে একটা চিত্র আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে তোমরাও খেয়াল করে দেখো আমি কি আঁকার চেষ্টা করছি। এ ই, মনে করো এই হলো এই, এই আর সিজি এই দুটো সমান আমাকে কিন্তু বলে দেওয়া আছে, তাহলে এটা হলো ই আর এটা হলো জি, হলো। আর আমাকে বলে দেওয়া আছে কি বিএফ, তাহলে বিএফ, বি এর মনে করো কাছাকাছি একটা এফ বিন্দু আছে। ওকে, তাহলে বি এর কাছাকাছি মনে করো একটা এফ বিন্দু আছে। আর আমাদের কি এই জায়গায় আরেকটা বিন্দু মনে করো আমরা নিচ্ছি, সেটা হলো মনে করো এইচ, দেখো তাহলে যে ই এফ জি এইচ চারখানা বিন্দু আমরা নিয়েছি তো। তাহলে এবার বলেছে এই যে চারটি বিন্দু যুক্ত করব, আমরা যুক্ত করলে একটা চতুর্ভুজ পাবো। এই দেখো এই জায়গায় আমরা যুক্ত করে দিলাম, এই যে যুক্ত করলাম, এই যে যুক্ত করলাম, এই যে যুক্ত করলাম, এই যে যুক্ত করলাম। তা আমাদের প্রমাণ করতে বলেছে ই এফ জি এইচ এটি একটি সামান্তরিক হবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে খুবই ভালো, উপপাদ্য প্রমাণ করা খুব একটা কঠিন ব্যাপার নয়, একদম সহজ জিনিস। তাহলে দেখো আমাদের সেই উপপাদ্য প্রমাণ করতে হলে সেই আমি বলেছিলাম চারখানা স্টেপ মনে রাখতে হয়, তাই তো? তাহলে এই জায়গায় আমাদের প্রথম লিখতে হয় প্রদত্ত, প্রদত্ত, প্রদত্ততে আমাদের কি বলে দেওয়া আছে, এ বি সি ডি
এরা কি, এরা নাকি একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে। এবং আরো প্রশ্নে কি বলে দেওয়া আছে, এবং আমাদের আরো বলে দেওয়া আছে নাকি AE ইজ ইকুয়াল টু CG, এবং বলে দেওয়া আছে কি, এবং বলে দেওয়া আছে BF এটা ইজ ইকুয়াল টু DH। এইটুকু তো আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে, তাই না? তাহলে এইটুকু যদি বলে দেওয়া থাকে, তারপরে আমাদের আর কিছুরই দরকার হয় না, আমরা ইজিলি প্রমাণ করতে পারবো। তাহলে এই জায়গায় আমাদের 2 নম্বর স্টেপ কি লিখতে হয়, প্রামাণ্য। মনে পড়ে সেই কথাগুলো, আমি ক্লাসে কিন্তু বলেছিলাম তোমাদের প্রামাণ্য। তাহলে প্রামাণ্যতে আমাদের কি প্রমাণ করতে বলেছে, যে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে EFGH একটি সামন্তরিক, সামন্তরিক। ওকে, তাহলে এবার দেখো আমাদের এরপরে অঙ্কনের কিন্তু এই জায়গা কোনো কিছুর দরকার নেই, কারণ প্রশ্নেই সবকিছু বলে দেওয়া আছে যে এইভাবে যুক্ত করো, এইভাবে সবকিছু রয়েছে, প্রশ্নেই সব বলে দেওয়া রয়েছে। তাহলে অঙ্কনের কোনো দরকার আমাদের নেই। তাহলে ডাইরেক্ট আমরা ঢুকে যাব এবার কিসের মধ্যে, প্রমাণের মধ্যে। প্রমাণ, ডাইরেক্ট আমি প্রমাণের মধ্যে প্রবেশ করলাম। ওকে, তাহলে প্রথম আমরা সেই প্রমাণের সময় তোমাদের কি বলেছি, বলেছি সর্বদা তুমি একটা ত্রিভুজ খুঁজে নেবে, একটা নয় দুটি ত্রিভুজ খুঁজে নেবে, সেই দুটি ত্রিভুজকে যে কোনো উপায়ে সর্বসম প্রমাণ করার চেষ্টা করবে। তাহলে আমার টার্গেট হলো এই দেখো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দেখতে অনেকটা একই রকম, তাহলে এই দুটোকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব আমরা। যেখানে দেখো আমাকে কিন্তু বলেই দেওয়া আছে AE আর CG সমান, আর আমি জানি এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে আর একটা বাহুর দৈর্ঘ্য যদি আমি সমান দেখাতে পারি, তাহলেই কিন্তু আমি বলে দিতে পারবো যে আমাদের এই দুটো ত্রিভুজ সর্বসম, তাই না? তাহলে সেই জন্য আমি একটা কাজ করব, এই বাহুর দৈর্ঘ্যটা আমি আগে বের করে নেওয়ার চেষ্টা করব। দেখো কিভাবে কি করছি, এক এক করে তোমরা বোঝার চেষ্টা করো। দেখো আমি জায়গায় লিখছি, আমরা কি বলতে পারি যে এই AD র দৈর্ঘ্য আর BC র দৈর্ঘ্য সমান, এই কথাটা কি আমরা বলতে পারি? অবশ্যই কিন্তু আমরা বলতে পারি। কেন বলতে পারি, এই যে AD হলো আয়তক্ষেত্রের একটা বাহু, আর BC এটা হলো আয়তক্ষেত্রের একটা বাহু। দেখো তো এই AD থেকে আমি বিয়োগ করলাম DH, আর BC থেকে আমি বিয়োগ করলাম BF। কেন? একই জিনিস তো, এই যে প্রশ্নেই তো বলে দেওয়া আছে যে এই যে BF আর DH এই দুটো তো সমান, তাহলে এই জায়গা থেকে যদি আমি যা বিয়োগ করছি, এই জায়গা থেকেও তো আমাকে তাই বিয়োগ করতে হবে। DH আর BF দুটোই তো সমান, তাহলে AD থেকে DH বিয়োগ করলাম, আর BC থেকে BF বিয়োগ করলাম। কেন? এই যে AD এর উপর DH রয়েছে তাই ওটা বিয়োগ করলাম, আর BC এর উপর BF রয়েছে তাই জন্য ওই দুটো বিয়োগ করলাম আমরা। এই দুটো তো একই কথা, প্রশ্নেই তো বলে দেওয়া আছে ওই দুটোর দৈর্ঘ্য সমান, তাহলে বিয়োগ করলে সবই সমান জিনিস বিয়োগ করতে হবে, সেই জন্য আমি একই জিনিস বিয়োগ করেছি। তাহলে এবার দেখো, এবার একটা জিনিস খেয়াল করো, AD মানে এই পুরোটুকু, তার থেকে যদি DH বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে কোনটুকু, তাহলে পড়ে থাকে এই AHটা। তাহলে আমি এইটুকু পরিবর্তে বলতে পারি এটা মানে হলো AH ইজ ইকুয়াল টু BC মানে এই পুরোটা, তার থেকে যদি BF চলে যায় তাহলে পড়ে থাকে এইটুকু, সেটা কোনটা, নাকি CF বা FC, যে যেটা লিখতে চাও। তাহলে আমরা দেখতে পেলাম যে এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য সমান হয়ে গেছে, অর্থাৎ এইটুকু আর এইটুকু দৈর্ঘ্য সমান, এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি। তাহলে সর্বসম প্রমাণ করতে আর আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, তাই না? তাহলে আমি মুছে দিয়ে চিত্রটাকে পরিষ্কার করে এক এক করে লিখছি। দেখো তাহলে সেই একই লেখা মনে পড়ে, যে লেখাটা বলেছিলাম যে ত্রিভুজ AE আর এখানে রয়েছে কি এইচ, এই যে AEH এই ত্রিভুজটা, ও ত্রিভুজ FCG কোনটা, এইটা থেকে পাই, দেখো এই দুটো থেকে আমরা কি পাই, আমরা বলেই দিতে পারি এই জায়গায়, তোমরা কিন্তু নিচ দিয়ে লিখবে, আমার যেহেতু এই জায়গাটা কম আছে আমি সাইড দিয়ে লিখতে পারি, সেজন্য তোমরা নিচ দিয়ে লিখবে সব, আগের থেকে আমি বলে দিলাম। আমি বলতে পারি AEH এর AH ইজ ইকুয়াল টু ওর হচ্ছে FC, যেটা আমি এই যে প্রমাণ করে দিয়েছি, কিন্তু এই জায়গায় লিখতে হয় পূর্বে প্রমাণিত, লিখলাম, হলো। দেখো আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে কি AE ইজ ইকুয়াল টু CG, এটা বলেই দেওয়া আছে কি, প্রদত্ততে বলে দেওয়া আছে, প্রদত্ত থেকে পাই, সাইডে লিখলাম আমি আরেকটা। এবং অ্যাঙ্গেল দেখো EAH এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু, আমি বলতেই পারি কি নাকি GCF, অ্যাঙ্গেল GCF
এফ। কেন বলতে পারি এই কথাটা? কারণ এটা আয়তক্ষেত্রের কোণ, আর আয়তক্ষেত্রের কোণ তো সবসময় জন্য কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে এই জায়গায় আমরা বলবো, সাইডে আমার ধরলো না, তোমরা লিখবে, তোমরা কিন্তু নিজ দিয়েই লিখবে সবকিছু। এই জায়গায় লিখবে আয়তক্ষেত্রের কোণ, এই জায়গায় ভাষাটা লিখবে আয়তক্ষেত্রের কোণ। ওকে, তাহলে আমরা দেখালাম এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান, এটা দেখিয়েছি। আর এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান, এবং দেখিয়েছি এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি। তাহলে বলতেই পারি এই দুটো ত্রিভুজ একে অপরের সর্বসম। তাহলে সেই ভাষাটা এই যে লিখছি, ত্রিভুজ কি আছে, এ ই এইচ, ত্রিভুজ এ ই এইচ সর্বসম ত্রিভুজ, ত্রিভুজ কি আছে এখানে, ত্রিভুজ এফ সি জি, ত্রিভুজ এফ সি জি, এই দুটো ত্রিভুজ কি হয়ে গেছে, সর্বসম। তাহলে আমি কি বলতে পারি যে এই বাহুটা আর এই বাহুটাও তাহলে সমান হয়ে যাবে, কারণ সর্বসম ত্রিভুজে সবকিছুই সমান হয়। এই বাহুর সঙ্গে এটা সমান হয়েছে, এই বাহুর সঙ্গে এটা সমান হয়েছে, তাহলে বাকি দুটো বাহুও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গায় এখন সেই ভাষাটাই লিখবো, অতএব, অতএব এফ জি, এফ জি ইজ ইকুয়াল টু, এফ জি ইজ ইকুয়াল টু, এই জায়গায় রয়েছে কি, ইএইচ, ইএইচ, ইএইচ। কারণ লিখবো কি, সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু। কারণ এই কারণটা আমরা দিতেই পারি, তাই না, পারি তো। তাহলে আমরা দেখো এই জায়গায় এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করেছি, সেই জন্য এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সমান দেখিয়েছি। যদি এবার আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম দেখাই, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান বলতে পারবো তো? সেটা লিখবো না, সেটা শুধু ভাষায় লিখে দেবো। অনুরূপে প্রমাণ করা যায়, অনুরূপে প্রমাণ করা যায়, প্রমাণ করা যায় ত্রিভুজ, এই যে ইবিএফ, ইবিএফ সর্বসম ত্রিভুজ, এই জায়গা রয়েছে কি, জিডিএইচ, ত্রিভুজ জিডিএইচ। এবং বলা যায়, বলা যায় কি নাকি এই দুটো বাহু সমান হবে, এই দুটো বাহু সমান হবে, কোনটা, ইএফ ইজ ইকুয়াল টু জিএইচ। তাহলে এই জায়গায় লিখবো ইএফ, ইএফ ইজ ইকুয়াল টু জিএইচ। তাহলে এটা আমরা দেখালাম, এটা প্রমাণ করেছি, আর এটা অনুরূপে লিখে দেবে তোমরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান। কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। তাহলে সেই ভাষাটাই এই জায়গায় লিখবো, যে অতএব স্পষ্টতই, স্পষ্টতই ইএফজিএইচ একটি সামান্তরিক, সামান্তরিক। তাহলে এই ছিল আমাদের উপপাদ্য, বা এটাকে প্রয়োগ বলে বিশেষ করে, তা প্রয়োগ নাই, উপপাদ্য হিসাবেই তোমরা মনে রাখবে। যত কিছু আছে সব কিছু ত্রিভুজ বের করতে হবে, খুঁজে খুঁজে দুটো, আর সর্বসম প্রমাণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এটাই ছিল কিন্তু আমাদের প্রয়োগ বা উপপাদ্য, যাই বলো, প্রমাণিত। ওকে, তাহলে এটা ছিল আমাদের 8 দাগের প্রশ্ন। চলো সামনের দিকে এগোবো। এবার এবার আমাদের 9 দাগের প্রশ্নে কি আছে আমরা একটু দেখবো। বাহ, 9 দাগের, তার আগে একটু তোমরা 8 দাগটা আরেকবার দেখে নাও। এই যে ছিল প্রশ্নটা, কিভাবে কি প্রমাণ করলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। চলো এবার 9 দাগের প্রশ্নটা দেখবো আমরা। 9 দাগের প্রশ্নটিতে বলেছে, দেখাও যে এত 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 বিন্দুগুলো পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। খুব ভালো অঙ্ক এটাও দিয়েছে। দেখো এটা আমরা কিভাবে করছি, রম্বস। তাহলে রম্বস মানে হলো যে চতুর্ভুজের চারখানা বাহুর দৈর্ঘ্য সমান, সেটাই কিন্তু রম্বস হয়, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমি নামকরণ করছি, এ বি সি আর ডি। এ বিন্দুটা কত আছে, 2,5। বি বিন্দুটা কত আছে, 5,9। সি বিন্দুটা কত আছে, 9,12। ডি বিন্দুটা কত আছে, ডি বিন্দুটা আছে 6,8। বিন্দুগুলো আমি লিখে নিয়েছি যাতে আমাদের সুবিধা হয়। এবার পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে, মনে করো এই যে অ্যান্সার লেখা আমরা শুরু করছি। তাহলে এই জায়গায় লিখতে হবে, ধরি বিন্দু চারটি হলো, বিন্দু চারটি হলো কি নাকি এ বিন্দু, এ বিন্দু মানে 2,5। বিন্দু লিখতে হলে এরকম পাশাপাশি লিখতে হয়। বি বিন্দু 5,9। সি বিন্দু, সি বিন্দু হলো 9,12। আর ডি বিন্দু, ডি বিন্দু হলো 6,8। এবিসিডি চারটে বিন্দু আমরা লিখেছি। এবার প্রথম আমাদের রম্বস প্রমাণ করতে বলেছে। রম্বস মানে কি, চারখানা বাহুর দৈর্ঘ্যই সমান হয়ে যাবে। তাহলে সেই চারখানা বাহুর দৈর্ঘ্য সমান দেখানোর চেষ্টা করব আমরা। তাহলে ফার্স্ট বের করব আমি এবি বাহু, এবি বাহু, এবি, এবি মানে এই দুটোর মধ্যে তুলনা। তাহলে রুট ওভার এই জায়গা 5 - 2, 5 - 2 তার হোল স্কয়ার, প্লাস 9 - 5 তার হোল স্কয়ার।
হলো, তাহলে 5 মাইনাস 2 করলে হয় 3, 3 এর স্কয়ার করলে হয় 9, প্লাস 9 মাইনাস 5 করলে হয় 4, 4 এর স্কয়ার করলে হয় 16, তাহলে 9 আর 16 করলে হয় √25, 25 এর রুট করলে পরে হয় অনলি 5, তাহলে 5 একক। তাহলে এবি মানে কত পেয়েছি? 5 একক। এবার বের করব বিসি, বাহু, বাহু এই যে বাহু বরাবর যাচ্ছে আমরা বিসি, তাহলে সেটা মানে দেখো রয়েছে 9 মাইনাস 5, 9 মাইনাস 5 তার হোল স্কয়ার প্লাস 12 মাইনাস 9 তার হোল স্কয়ার, এই যে 12 মাইনাস 9 তার হোল স্কয়ার, x এর থেকে x বিয়োগ, y এর থেকে y বিয়োগ। আমি এই ভিডিওগুলো কিন্তু ডিটেইলসে আলোচনা করেছি, তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির যে চ্যাপ্টারটা ছেড়েছি আমি সেখানে কিন্তু ডিটেইলসে আলোচনা করেছি, ওই জায়গায় তোমরা দেখে নেবে। তাহলে এই জায়গায় রয়েছে আমাদের এটা। তাহলে এবার দেখো এটা দেখছি 9 এর থেকে 5 চলে গেলে থেকে 4, 4 এর স্কয়ার করলে 16, 12 থেকে 9 চলে গেলে 3, 3 এর স্কয়ার করলে 9, তাহলে এটা মানে পেলাম √25 একক, যেটা মানে 5 একক। ক্লিয়ার হলো? এবি বিসি বের করেছি, এবার আমরা বের করব এই বাহুটা সিডি। তাহলে সিডি ইজ ইকুয়াল টু √ এই জায়গা লিখছি 9 মাইনাস 6 তার হোল স্কয়ার প্লাস এখানে 12 মাইনাস 8 তার হোল স্কয়ার, এই যে 9 মাইনাস 6, 12 মাইনাস 8 তার হোল স্কয়ার। 9 থেকে 6 চলে গেলে থাকে 3, 3 এর স্কয়ার মানে 9, 12 থেকে 8 চলে গেলে থাকে 4, 4 এর স্কয়ার মানে 16, তাহলে এটাও যোগ করলে হয় 25, যেটা মানে হয় 5 একক। একক আর লিখলাম না। তারপরে পড়ে রয়েছে এডি বা ডিএ, যেটা খুশি তুমি লেখো। তাহলে সেটা ক্ষেত্রে দেখো 6 মাইনাস 2 তার হোল স্কয়ার, 6 মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস এই জায়গা পড়ে রয়েছে 8 মাইনাস 5 তার হোল স্কয়ার, তাহলে সেটা মানে আমরা বলতে পারছি 4 তার স্কয়ার, 6 মাইনাস 2 মানে কত? 4, তার স্কয়ার করলে কত হয়? 16, প্লাস 8 মাইনাস 5 করলে কত হয়? 8 মাইনাস 5 করলে হয় 3, 3 এর স্কয়ার করলে কত হয়? 9, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যোগ করলে হয় 25, আর 25 এর রুট করলে কত হয়? 5 একক। তাহলে আমরা কি বলতে পারি যে এ বি বিসি সিডি আর এডি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 একক, 5 একক, 5 একক, 5 একক হয়েছে। তাহলে আমরা যদি দেখি কোনো একটা চতুর্ভুজের 4খানা বাহুর দৈর্ঘ্যই সমান, তবে সেই চতুর্ভুজটা কি হয়ে যায়? আমাদের রম্বস। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক সময় স্যারেরা কর্ণ দুটোর দৈর্ঘ্য দেখিয়ে দিতে বলে, রম্বসের কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হয় না, কিন্তু এখানে অনেক দ্বিমত আছে। তো যেহেতু আমাদের স্যাররা এটা জিজ্ঞাসা করে, সেই জন্য আমি কর্ণ দুটোর দৈর্ঘ্য তোমাদের দেখিয়ে দেবো। ওকে, তাহলে এই জায়গায় সাইডে আমি আরেকটা চিত্র এঁকে নিচ্ছি, ওই চিত্রটাই, এই যে চিত্রটা এঁকে নিলাম, দাঁড়াও ঠিক করে চিত্রটা এঁকে নিই। এই যে এ বি সি ডি, তাহলে এই জায়গায় আমাদের রয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক 2,5, এক এক করে বিন্দুগুলো আমি লিখে নিচ্ছি 2,5, ডি বিন্দুর স্থানাঙ্ক রয়েছে কত? ডি বিন্দু রয়েছে 6,8, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 6,8, আর বি আর সি কত আছে? বি সি আছে 5, 9, 9, 12, 5, 9, আর এটা আছে 9,12, তাহলে 4খানা বিন্দু লিখে নিয়েছি। এবার আমাদের কর্ণ দুটোর দৈর্ঘ্য দেখিয়ে দিতে হবে একটু, তাহলে এই জায়গায় আমরা কর্ণ দুটোর দৈর্ঘ্য দেখিয়ে দেবো। তোমরা কিন্তু একই চিত্রতে করবে, যেহেতু আমার ওই পেজে ধরেনি তাই জন্য এই পেজে আমি আরেকটা ছবি এঁকে নিয়েছি। তাহলে এই জায়গায় আমরা লিখব, প্রথম আমরা বের করব এসি কর্ণ, এসি ইজ ইকুয়াল টু, তাহলে এই জায়গায় লিখতে পারি 9 মাইনাস 2 তার হোল স্কয়ার, 9 মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস এখানে রয়েছে 12 মাইনাস 5 তার হোল স্কয়ার। হলো, তাহলে 9 থেকে 2 চলে গেলে কত থাকে? 7, 7 এর স্কয়ার মানে 49, প্লাস 12 থেকে 5 চলে গেলে থাকে আমাদের এই জায়গা 7, 7 এর স্কয়ার মানে 49, তাহলে এই দুটো যোগ করলে √98 একক রইল। এবার আমরা বের করব বিডি কর্ণটা, তাহলে এই জায়গায় আমরা বিডি কর্ণ ইজ ইকুয়াল টু √ এই জায়গা রয়েছে দেখো 5, 5 লিখলাম, মাইনাস এই জায়গা রয়েছে 6, 6 লিখলাম, তার হোল স্কয়ার করলাম, প্লাস এই জায়গা রয়েছে 9, তাহলে 9 লিখলাম, মাইনাস এই জায়গা রয়েছে 8, তার আমরা হোল স্কয়ার করলাম। তাহলে এই জায়গা দেখতে পাচ্ছি 5 মাইনাস 6 মানে -1, -1 এর স্কয়ার করলে +1 হয়ে যায়, মাইনাসের কোনো ভূমিকাই থাকে না, স্কয়ার সব খেয়ে ফেলতে পারে। প্লাস এই জায়গা 9 মাইনাস 8 রয়েছে মানে 1, 1 এর স্কয়ার মানে 1, তাহলে এটা পড়ে রয়েছে √2 একক। হলো, তাহলে দেখতে পেলাম কর্ণ দুটো সমান হয়েছে কি? হয়নি। তাহলে এই জায়গায় আমরা ভাষাটা লিখবো, যেহেতু এ বি ইজ ইকুয়াল টু, এই যে বাহুগুলোর দৈর্ঘ্য, এই যে এ বি বিসি সবগুলো সমান, সেই ভাষাটাই লিখবো। এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু ডিএ বা এডি একই কথা, ইজ ইকুয়াল টু √5, অনলি 5, √5 নয়, ভুল করে বলা হয়ে গেছে ওটা, √5 নয়, অনলি 5, এবং এসি নট ইকুয়াল টু বিডি, অতএব এ বি সি ডি একটি রম্বস, রময় বাই স। তাহলে এই ছিল আমাদের কিন্তু এই অঙ্কটা, এই জায়গায় লিখবো প্রমাণিত। তাহলে এই ছিল আমাদের 9 দাগের অঙ্কটা, বোঝা গেছে?
তাহলে দেখে নাও আরেকবার, এই ছিল কিন্তু আমাদের 9 দাগের অঙ্কটা। ক্লিয়ার হলো কথাটা? তাহলে দেখো আমাদের এর মধ্যেই কিন্তু সমাপ্ত হলো আমাদের ক্লাস 9-এর রায়মার্টিনের যে কোশ্চেন ব্যাংকটা আছে, সেই কোশ্চেন ব্যাংকের প্রথম আমাদের পর্ষদ থেকে যে প্রশ্নটা দিয়েছিল সেই পর্ষদের প্রশ্নটা আমি কিন্তু সলভ করার চেষ্টা করেছি। তো আমাদের শেষ হয়ে গেছে কিন্তু। তোমরা আগামীকাল আবার ক্লাস পাবে, এখন থেকে প্রতিদিন রায়মার্টিনের পেপারগুলো আমি সলভ করে দেবো। তো আমাদের সঙ্গে জুড়ে থাকো, শিখতে থাকো এবং সবকিছু নিজে আয়ত্ত করতে থাকো বুঝে বুঝে। আর কিছুই দরকার নেই। চলো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে এবং পড়তে থাকো, শিখতে থাকো।